আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আইসিটির ব্র্যান্ড নিউ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে যে যেখান থেকে ক্লাসে জয়েন করেছো আমাকে জানাও যে তোমাদের এন্ড থেকে সব ঠিকঠাক আছে কিনা। সেটা অডিও, ভিডিও, তোমার হেলথ সব মিলিয়ে তোমরা কেমন আছো? আচ্ছা, অনেকে অলরেডি জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা একটু জানাও তো যে তোমাদের এসএসসির ভ্যাকেশন কেমন চলতেছে। এখন তো মাথায় তেমন কোনো টেনশন নাই, তাই না? ক্লাস নাই, পরীক্ষা নাই। সো তোমাদের ভ্যাকেশন ওভারঅল কেমন যাচ্ছে? আচ্ছা, অনেকে বলছো তোমাদের এন্ড থেকে সব ঠিকঠাক আছে, ভেরি গুড। আচ্ছা, ভালো যাচ্ছে তাই না? আচ্ছা, মিক্স রিয়াকশন আছে। ওকে, সো আশা করছি তোমাদের ভ্যাকেশন ভালো যাচ্ছে, তোমাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং মোতাবেকই যাচ্ছে। সো তোমাদের উদ্দেশ্যে কিছু ছোটোখাটো কথা বলে তারপরে হচ্ছে আমরা আজকে আমাদের যে মেইন কাজ, যেই কাজের জন্য আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি সেটা শুরু করব। সো যেহেতু তোমাদের সামনে একটা বেশ বড় রকমের ভ্যাকেশন আছে, এরকম এবং এরকম ভ্যাকেশন তোমরা সামনে গিয়ে আর কখনো পাবে কি না সেটা আসলে খুব বেশি শিওর হয়ে বলা যায় না। সো এই ভ্যাকেশনটাকে চেষ্টা করবা সব সময় যে তোমার হচ্ছে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য, ঠিক আছে? যে তুমি সব আনন্দ ফুর্তি করলা, তার পাশাপাশি যেন এই সময়টাকে একটু কাজে লাগাতে পারো, যেন কলেজ লাইফে তুমি যখন তোমার একাডেমিক জার্নিটা শুরু করবা তখন যেন তোমাকে মনে হয় যে না, আমি একটু হলেও আগে আছি, একটু হলেও আমার জন্য কলেজ লাইফটা স্মুথ যাচ্ছে এবং আমার জন্য সব কিছু ধরা ইজি হচ্ছে, ঠিক আছে? ওকে, সো বড় ভাই হিসাবে এটা তোমাদের জন্য একটা সাজেশন থাকবে যে তোমরা সব সময় এটা একটু মাথায় রাখবা যে আমরা যেন এই সময়টাকে কিছুটা হলেও কাজে লাগাতে পারি, কিছু নতুন নতুন এবং প্রোডাক্টিভ জিনিস যেন শেখা যায়, এবং তার পাশাপাশি আনন্দ ফুর্তি এটাও তো রাখতে হবে, কারণ এরকম ভ্যাকেশন যেহেতু আর পাবা না। সো কলেজে উঠে তোমার মন চাইলেও তুমি হচ্ছে বাইরে ঘুরতে যেতে পারবা না, বা ওরকম লম্বা সময়ের জন্য দেখা যাবে যে তুমি কোনো প্ল্যানিং করতে পারতেছো না, ঠিক আছে? আচ্ছা, আর আজকে আমরা যেই কাজের জন্য এসেছি সেটা হচ্ছে তোমার এইচএসসি অ্যাডভান্স আইসিটি ফুল কোর্সের আজকে হচ্ছে প্রথম ফ্রি ক্লাস। সো আমরা এই ক্লাসটা করব এবং আমরা এখান থেকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের সামনের যেই ইন্টার লাইফের জার্নি সেখানে আসলে আইসিটির পড়াটা কেমন হতে যাচ্ছে এবং আসলে কেমন করে আমাদের পড়া উচিত, ঠিক আছে? সো এটার একটা ধারণা পাবা। এখন এই ধারণাটা এখনই কেন নেওয়া জরুরি, এটা তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন আসতে পারে যে এখনই কেন এত আগে থেকে আমরা জিনিসপত্রগুলো দেখব। বিষয়টা হচ্ছে যে তোমার আইসিটি এটা হচ্ছে আমাদের অনেকেরই দেখা যায় যে অত গুরুত্ব দেওয়া হয় না। আমরা হচ্ছে পরীক্ষার আগ দিয়ে পড়ি, ঠিক আছে? কিন্তু আইসিটি সাবজেক্টটা এতটাও সহজ না যে তুমি পরীক্ষার আগে অল্প সময় ব্যয় করেই হচ্ছে ভালো রেজাল্ট করে ফেলবা, ঠিক আছে? সো তোমাকে হচ্ছে আগে থেকে জিনিসপত্রগুলো বুঝতে হবে। এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তো বুঝে তারপরে হচ্ছে তোমাকে এই জিনিসপত্রগুলো আয়ত্তে এনে তারপর হচ্ছে তোমার পরীক্ষার আগে রিভিশন দিলে হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি যদি আগে থেকে জিনিসগুলো ঝালাই করে না রাখো তাহলে দেখা যাবে যে তোমার পরীক্ষার আগ দিয়ে ওই 2-3 দিন তুমি হচ্ছে পৃষ্ঠা উল্টায় খুব বেশি কিছু করতে পারবা না, ঠিক আছে? তখন হচ্ছে যে আইসিটি অনেক আতঙ্কের মনে হবে এবং ভয়ের সাবজেক্ট মনে হবে, ঠিক আছে? আর তুমি যদি এখন থেকে একটু আগায় রাখতে পারো নিজেকে তাহলে দেখবা যে পরীক্ষার আগে তুমি জাস্ট রিভিশন দিচ্ছ বা ক্লাসের সাথে সাথে তুমি জাস্ট এগিয়ে যাচ্ছ, দ্যাট উইল বি এনাফ ফর ইউ, ঠিক আছে? ওকে, সো আমাদের আইসিটির যেই বইটা আছে সেখানে হচ্ছে তোমার টোটাল 6টা চ্যাপ্টার আছে। আমি যদি একটু লিখে দেখানোর চেষ্টা করি, আমাদের আইসিটির এইচএসসির
আইসিটির যে বইটা আছে এখানে হচ্ছে তোমার টোটাল 6 চ্যাপ্টার্স, ঠিক আছে? তো 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের অনেকগুলো জিনিসপত্র নতুন নতুন এখানে চলে আসবে, ঠিক আছে? যেমন তোমার হচ্ছে তোমরা আগে কখনো অনেকেই হয়তো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ওইভাবে পড়াশোনা করো নাই, ঠিক আছে? সো এই 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের একটা চ্যাপ্টারে হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা হবে, ঠিক আছে? একটা চ্যাপ্টারে হচ্ছে এই যে চ্যাপ্টার 5, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পেশালি সি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করানো হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে তোমার আমাদের আরেকটা চ্যাপ্টারে গিয়ে হচ্ছে তোমার এইচটিএমএল পড়াশোনা করানো হয়, ঠিক আছে? সো এইচটিএমএল হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। সো এইটা হচ্ছে আমাদের এই আইসিটির চ্যাপ্টার 4-এ শেখানো হবে। তো দেখতে পারতেছো যে নতুন নতুন অনেক কিছু আসতেছে এবং এগুলো বেশ ইন্টারেস্টিং। এইচটিএমএল এবং ওয়েব নিয়ে কথাবার্তা হচ্ছে এই চ্যাপ্টার 4-এ হবে। তারপর হচ্ছে তোমার চ্যাপ্টার 3-তে, মানে যেটা আজকে আমরা মেইনলি দেখব, ঠিক আছে? চ্যাপ্টার 3-তে হচ্ছে তোমার নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলা হবে, ঠিক আছে? নাম্বার সিস্টেম এবং আমাদের লজিক গেট, এই জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা বলা হবে। তো খুবই বেসিক জিনিসপত্র এই নাম্বার সিস্টেম, এইটাই হচ্ছে আজকে আমরা মেইনলি দেখব। আজকে আমাদের আলোচনাটা আসলে এখান থেকেই শুরু হবে। এর কারণটা কি, আমরা এইটাকেই কেন বেছে নিলাম এত চ্যাপ্টার থাকতে? এর কারণটা হচ্ছে যে তোমার আমাদের নাম্বার সিস্টেমের আইডিয়াটা একেবারে নতুন না। আমরা ছোটোবেলায়ও দেখেছি নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়, এটা আমাদের মাথায় কিছুটা হলেও আছে। এবার এই জিনিসটা আমাদের আইসিটিতেও রিভিজিট করা দরকার, কারণ আইসিটিতে আমাদের নাম্বার সিস্টেম নিয়ে অনেক কাজ আছে, অনেক কথাবার্তা আছে, ঠিক আছে? বা কম্পিউটারের সাথে যে আমাদের যোগাযোগ কাজকর্ম এইসবই আসলে তোমার হচ্ছে এই নাম্বার সিস্টেম বুঝে তারপর হচ্ছে করতে হবে। সো এই কারণে আমাদের শুরুতে নাম্বার সিস্টেমটা বোঝা দরকার, কারণ আমরা যেহেতু কম্পিউটারের সাথে কথাবার্তা বলতে চাই, যোগাযোগ করতে চাই, তো আমাদের কম্পিউটারের ভাষা জানা দরকার। আর কম্পিউটারের ভাষা জানার আগে আমাদের নাম্বার সিস্টেমটাকে একটু ক্লিয়ার করে নেওয়া উচিত, ঠিক আছে? কারণ কম্পিউটারের সাথে আমরা নাম্বারের থ্রু বা ডিজিটের থ্রু হচ্ছে কমিউনিকেট করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে অনেকেই হচ্ছে বলেছিলা যে তোমাদের এন্ড থেকে সাউন্ড ঠিকঠাক আছে, আবার কয়েকজন বলতেছো যে একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে। আমার মনে হয় যে তোমরা যদি নিজেদের এন্ড থেকে একটু ট্রাই করো, এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, লামিয়া বলছো তুমি হচ্ছে প্যারাল টেক্সটটা এখনো পাও নাই। প্যারাল টেক্সটটা খুব শীঘ্রই তুমি হচ্ছে কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে? তোমার ক্লাস শুরুর আগেই তুমি হচ্ছে তোমার প্যারাল টেক্সট বইটা কালেক্ট করে নিতে পারবে। ওকে, আচ্ছা। এছাড়া আমাকে অনেকে সালাম জানিয়েছিল, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত আছো এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা কানেক্টেড থাইকো, আমরা হচ্ছে সুন্দর একটা ক্লাস আজকে করার চেষ্টা করবো একসাথে। ওকে, সো মোটামুটি আমি 3টা চ্যাপ্টার নিয়ে কথা বললাম। আরও বাকি চ্যাপ্টারগুলো যদি একটু বলি, যে আমাদের এই চ্যাপ্টার 6 আছে একটা, এখানে হচ্ছে তোমার ডেটাবেজ নিয়ে পড়ানো হয়, ঠিক আছে? চ্যাপ্টার 6, এখানে ডেটাবেজ নিয়ে পড়াশোনা করানো হয়। তো ডেটাবেজ নিয়ে তোমাদের আগে থেকেই আইডিয়া আছে, আমি জানি এটা, কারণ তোমরা হচ্ছে 9-10-এও ডেটাবেজ পড়েছো, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমরা এই ডেটাবেজ দেখবো না, কিন্তু সামনে হচ্ছে আমাদের ডেটাবেজ নিয়ে আলোচনা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 আর 2 যেটা আছে, এটা আসলে খুবই বেসিক কথাবার্তা লেখা আছে। মানে চ্যাপ্টার 2-তে হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশন, এটা দেখানো হবে। ডেটা কমিউনিকেশন, ঠিক আছে? মানে কিভাবে ওই তারের মাধ্যমে বা ওয়্যারলেস মিডিয়ামে আমরা কিভাবে হচ্ছে কমিউনিকেট করি। আর চ্যাপ্টার 1-এ হচ্ছে তোমার আইসিটির একদম বেসিক ধারণা, ঠিক আছে? এবং আমাদের দেশে কিভাবে আইসিটি
অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, আইসিটির বিভিন্ন তোমার টেকনোলজি বিভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই করা হয়, এইগুলো নিয়ে হচ্ছে তোমার আলোচনা থাকে, ঠিক আছে। তো মোটামুটি এই 6টা চ্যাপ্টার হচ্ছে আমাদের আইসিটির বইয়ে আছে। এর মধ্যে দেখতে পারতেছো যে তোমার জন্য অনেক কিছুই হয়তো বা নতুন হবে, কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে যদি একটু সময় দিতে পারো, ঠিক আছে। তো আমি এইটাই এক্সপেক্ট করব যে তোমরা হচ্ছে জিনিসপত্রগুলো আগে থেকে বুঝে বুঝে একটু ক্লিয়ার করার ট্রাই করবা কনসেপ্টটা, তাহলে তোমাদের পরীক্ষায় গিয়ে বা সামনে যে কোনো তোমার এক্সামে গিয়ে তোমাদের এটা খুব বেশি প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে মেইনলি আমরা পড়বো এই যে নাম্বার সিস্টেম, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের এই নাম্বার সিস্টেম নিয়ে মেইনলি আলোচনা হবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। তার আগে আমি হচ্ছে আমার পরিচয়টা একটু সংক্ষেপে দিয়ে নেই। তোমাদের অনেকের সাথেই আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এই কারণে একটু পরিচিত হয়ে নেওয়া ভালো। তো আমার নাম হচ্ছে রিফাত হোসেন, আর আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। ওকে, তাহলে তোমাদের রিফাত ভাইয়া আজকে হচ্ছে তোমাদের এই আইসিটি ক্লাসটা নিবে। তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে। সো আমাদের আজকে থেকে এই আইসিটির যে জার্নি সেটা শুরু হতে যাচ্ছে, এবং এটা শুরু করতেছি হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেম, খুবই বেসিক একটা জিনিস দিয়ে, যেটা আমরা আগে থেকেই পড়েছি। আজকে হচ্ছে অনেক কিছু রিভিজিট করব, অনেক কিছু নতুন করে শিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, সো যেমনটা দেখতে পারতেছো টাইটেলে, যে আমাদের আলোচনাটা আজকে শুরু হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে। সো আমি যদি তোমাকে একটু হচ্ছে পটভূমিটা বলার চেষ্টা করি যে এই সংখ্যা পদ্ধতির ধারণাটা কোথা থেকে আসলো এবং এটা আমাদের জন্য কেন প্রয়োজন। যে আমাদের সবারই তোমার কোনো কিছুকে যদি আমরা হচ্ছে তোমার কোয়ান্টিফাই করতে চাই বা তার পরিমাণটাকে বোঝাতে চাই, তখন হচ্ছে আমাদের কিন্তু একটা সংখ্যার প্রয়োজন হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু কতটা বেশি বা কম, বা কতটা ভালো বা খারাপ, এই যে যে তুলনা বা তুমি যে পরিমাণটা প্রকাশ করতেছো, তার জন্য তোমাকে কিন্তু সংখ্যার প্রয়োজন হয়। সো আমি যদি একটু প্রাচীনকাল থেকে আসি, তাহলে এইভাবে দেখানো যায় যে প্রাচীনকালে আসলে মানুষ তোমার আজকের মতো যে সংখ্যা, আমরা যেই সংখ্যাগুলো ব্যবহার করি সেইগুলো আসলে ব্যবহার করতো না, তারা একটু অন্যভাবে চিন্তা করতো, ঠিক আছে। তো আমরা ওই প্রাচীনকালে মানুষ কিভাবে সংখ্যার ধারণাটা ব্যবহার করত, সেখান থেকে হচ্ছে আজকের সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, লামিয়া আমাকে কোশ্চেন করেছো যে আইসিটি 100 নম্বরে কিনা। হ্যাঁ, আমাদের অন্যান্য যে কোনো সাবজেক্টের মতো আইসিটিও হচ্ছে 100 নম্বরে হবে। এখানে তোমার এমসিকিউ থাকবে এবং তার পাশাপাশি রিটেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমাদের সংখ্যা পদ্ধতি, এইটা হচ্ছে তোমার প্রাচীনকাল থেকেই এই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রাচীনকালের মানুষ হচ্ছে আমাদের মতো সংখ্যা ব্যবহার করতো না, তারা একটু ভিন্ন রকম সংখ্যা ব্যবহার করতো, যেখানে তোমার চিত্রের মাধ্যমে বা হচ্ছে প্রতীকের মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করা হতো, ঠিক আছে। তো আমি যদি একটু এই সংখ্যা পদ্ধতির ধারণাটাকে তোমার হচ্ছে প্রকারভেদ করার চেষ্টা করি, তাহলে এই দুইভাবে দেখাতে পারি। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে আমরা এখন ব্যবহার করি। আর আরেকটা আছে হচ্ছে তোমার অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে প্রাচীনকালে বা এখনো কিছু কিছু সংখ্যা পদ্ধতি যেটা অস্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে, সেটা এখনো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। যেটা হচ্ছে মূলত প্রাচীনকালে বেশি ব্যবহার করা হতো, মূলত প্রাচীনকালে ব্যবহৃত হতো, ঠিক আছে, মূলত প্রাচীনকালে বেশি ব্যবহৃত হতো। ওকে, তো আমরা যদি একটু তোমার হিস্টোরির সাথে আগানোর চেষ্টা করি যে সংখ্যা পদ্ধতি কিভাবে হচ্ছে ইভলভ করলো, তো আমাদের শুরুতেই জানতে হবে অস্থানিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। আলিফ জিজ্ঞাসা করেছো আইসিটির প্র্যাকটিক্যাল আছে কি না। হ্যাঁ, আইসিটির প্র্যাকটিক্যাল থাকবে। তনু আমাকে কোশ্চেন করেছো যে আমাদের আইসিটির এক্সামে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কি বা ফরম্যাটটা কি। আচ্ছা, সো আজকে যেহেতু আমাদের হচ্ছে একদম তোমার ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা আজকে হয়তোবা তোমাদেরকে একদম এক্সাম স্ট্যান্ডার্ড সব কিছু দেখাতে পারবো না। তবে আমরা আজকে হচ্ছে আইসিটির
যেই টপিকগুলো আছে যেগুলো সামনে তোমরা পড়বা সেইগুলো নিয়ে একটা হচ্ছে ওভারভিউ দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? এবং ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলোতে তোমাদের সব দিকগুলোই দেখানোর চেষ্টা করব যে এক্সাম কেমন আসে, প্র্যাকটিক্যাল তোমার যখন হবে তখন আসলে তোমাকে কোন কোন জিনিসগুলা এখানে ফেস করতে হবে, ঠিক আছে? সবই তোমাকে দেখানো হবে। ওকে, তো অস্থানিক সংখ্যা পদ্ধতি যেটা আগের মানুষরা বেশি ব্যবহার করত, সেখানে চিত্রের প্রয়োগটা বেশি ছিল, মানে চিত্রটা বেশি ব্যবহার করা হতো সংখ্যাকে তোমার তুলে ধরার জন্য। যেমন আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, যে দেখো আগের কালে একটা সংখ্যা পদ্ধতি এমন ছিল যেটার নাম হচ্ছে তোমার হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, যেটা এখানে দেখানো আছে। এখানে দেখতেই পারতেছো যে অনেক ধরনের চিত্র আছে এবং ওই প্রত্যেকটা চিত্রের পাশে একটা করে সংখ্যা দেওয়া আছে যেটা আমরা চিনি। এখন ওই সময়কার মানুষ হচ্ছে এই সংখ্যা চিনতো না, এই সংখ্যা তারা চিনতো না, তারা চিনতো এই যে চিত্র যেগুলো দেখতে পারতেছো এইগুলো চিনতো তারা। তারা এক বলতে বুঝতো এরকম একটা তোমার রেখা বা এরকম একটা দাগ, ঠিক আছে? দুই বলতে বুঝতো দুইটা দাগ। এটা আগের কালের মানুষের কথা বলতেছি, তারা এইভাবে হচ্ছে তোমার পরিমাণটা করতো, পরিমাণটা প্রকাশ করতো এইভাবে খাতায় লিখে, ঠিক আছে? এরপর তারা 10 বলতে দেখো এরকম একটা উল্টানো ইউ শেপের সিম্বলকে বুঝতো। এরকম ভাবে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এবং তা তার করেসপন্ডিং যে চিত্র বা প্রতীক সেটা উপরে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখতে পারতেছো যে আগের কালের মানুষ আসলে আমাদের মতো 1 2 3 4 এইভাবে আসলে সংখ্যাকে চিনতো না, তারা হচ্ছে এই যে বিভিন্ন চিত্রের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করতো যে এখানে পরিমাণটা কত। বুঝতে পারছো? ঠিক আছে, তো তারা হচ্ছে এইভাবে সংখ্যার ধারণাটাকে সবার সামনে আনলো। সো এইটাই আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যে দেখো আমাদের এইখানে হচ্ছে তোমার এই হায়ারোগ্লিফিক যে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, হায়ারোগ্লিফিক যেটার তোমার ধারণা মাত্র আমরা এখানে দেখাইলাম, এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে আমরা যদি 276 এই সংখ্যাটাকে প্রকাশ করতে চাই তখন সেটা কিভাবে করব? দেখো এই 276 এটা আমি তুমি বুঝি এখন, কিন্তু আগের কালের মানুষ একটা সময় এটা কিন্তু বুঝতো না, ঠিক আছে? তো আগের কালের মানুষের কাছে ছিল হচ্ছে অনেকগুলো প্রতীক যার প্রত্যেকটার একটা মান আছে। তো ওই প্রতীকগুলো দিয়ে হচ্ছে তারা 276কে প্রকাশ করত। এখন তারা কিভাবে করতো এটা একটু আমরা মিলানোর চেষ্টা করি। দেখো 276 এইটা বানানোর জন্য তারা হচ্ছে তোমার সবচেয়ে বড় কোন প্রতীকটা নেওয়া যায় যেটা 276কে কভার করে, একটু যদি তুমি এখান থেকে চিত্রগুলো দেখো, এই দেখো আমরা 276কে কভার করার জন্য সবচেয়ে বড় প্রতীক নিতে পারি হচ্ছে এরকম, এই যে একটা কি বলা যায় শামুকের মতো একটা প্রতীক যেটার সংখ্যা মান হচ্ছে 100, যেটা দিয়ে সংখ্যায় 100কে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে 276কে কভার করার জন্য আমরা এরকম এই শামুকের মতো দুইটা প্রতীক নিতে পারি, তাই না? তাহলে এখান থেকে তোমার কভার হবে হচ্ছে 200, এখান থেকে কভার হয়ে যাবে 200, ভালো কথা। এরপর বাকি থাকে হচ্ছে তোমার 200 থেকে 276 থেকে 200 বাদ দিলে বাকি থাকে হচ্ছে তোমার 76। তো এই 76কে প্রকাশের জন্য সবচেয়ে বড় কোন প্রতীকটা ব্যবহার করা যায়? তুমি বলবা যে সবচেয়ে বড় প্রতীক হচ্ছে এই যে ইউ আকৃতির যেটা আছে সেটা ব্যবহার করা যায়, এবং সেটার কয়টা নিতে পারি? 7টা নিতে পারি। তো দেখো এখানে গুনে গুনে তুমি যদি একটু হিসাব করার চেষ্টা করো তুমি দেখতে পাবা এইখানে এই যে 7টা এই ইউ আকৃতির সিম্বল নেওয়া হয়েছে। সো এখান থেকে আমাদের চলে আসতেছে 70। তাহলে 270 কিন্তু হয়ে গেছে, আমাদের টোটাল দেখাতে হবে 276। তাহলে আমাদের বাকি আছে আর 6, ঠিক আছে, বাকি আছে আর 6। এখন 6কে প্রকাশের জন্য তোমার হাতে আছে এই যে দেখো 6টা এরকম লম্বা লম্বা দাগ। তো এখানে এই যে 6টা লম্বা লম্বা দাগ দিয়ে দেওয়া হয়েছে, 6টা লম্বা লম্বা দাগ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের চলে আসতেছে 6। তো আমরা যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে দেখো আমাদের হাতে কিন্তু 276 চলে আসছে। এখন এটা তুমি আমি বুঝি, কিন্তু আগেকার মানুষ এইটা বুঝতো না, তারা হচ্ছে এই যে এতগুলো চিত্র পাশাপাশি রেখে তারা বুঝাইতো এই যে 276। আচ্ছা, মাস্টার সামি বলছো যে প্রাচীনকালের মানুষটা কি ডান দিক থেকে লেখা শুরু করতো? এটাই অবভিয়াস না, ডান দিক থেকেই লেখা শুরু করবে। আচ্ছা, আমাকে আফরিন জান্নাত বলেছিলে যে আইসিটি অনেক পড়লেও মনে থাকে না। দেখো আইসিটি অনেক পড়াটা বেশি ইম্পর্টেন্ট না, বুঝে পড়াটা
ঠিক আছে, বুঝে পড়াটা বেশি ইম্পর্টেন্ট। তো তুমি যদি বুঝে, এবং অনেক কিছুই থাকবে যেটা তোমাকে হাতে কলমে করতে হবে, তো হাতে কলমে করে যদি শিখতে পারো তাহলে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা পার্মানেন্ট হবে। আচ্ছা, এই যে সুন্নতি বলতেছো যেগুলো কি এক্সামে আসবে, দেখো আমাদের চিন্তা সবসময় খালি এক্সামে কি আসবে ওইটুকুই পড়বো, ঠিক আছে। এক্সামের বাইরেও কিছু জিনিস তোমার জানা দরকার, যেন এক্সামে যেই জিনিসগুলো আসবে ওইগুলো তুমি ক্লিয়ারলি কনসেপ্ট তোমার একদম ঝালাই করে শিখতে পারো, ঠিক আছে। সো এই চিন্তা থেকে এখন বের হয়ে আসতে হবে। এখন যেহেতু সামনে সময় আছে তোমাদের, তোমাদের কিন্তু বেসিক ক্লিয়ার করে শেখার একটা সুযোগ আছে, ঠিক আছে। সো ওই সুযোগটা কাজে লাগানোর ট্রাই করবা। সবসময় খালি এক্সামে কি আসবে এটার পিছনে না ছুটে তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বেসিক ক্লিয়ার করার জন্য যতটুকু শেখা দরকার সেটা আমাদের গুরুত্ব দিয়ে শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা এক্সাম্পল আছে, এইটা তোমরা নিজেরা কইরো, এটা তোমাদেরকে এইচডাব্লিউ দিলাম, এটা তোমরা নিজেরা কইরো একটু, ঠিক আছে। যে 4622 এইটাকে কিভাবে আমরা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, এটা একটু তোমরা করার চেষ্টা করো। আচ্ছা, আমরা একটু আরো আরো কয়েকটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি যেগুলো হচ্ছে অস্থানিক, ঠিক আছে। তো আমরা তো একটা দেখলাম হায়ারোগ্লিফিক্স, এর বাইরেও আরও কিন্তু অনেক সংখ্যা পদ্ধতি আছে যেগুলো অস্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে কেন এদেরকে অস্থানিক বলতেছি, ঠিক আছে। এই যে এই ওয়ার্ডটার মিনিং কি অস্থানিক, এই অস্থানিক ওয়ার্ডটার মিনিং হচ্ছে যে এমন সংখ্যা পদ্ধতি যেখানে তোমার এই প্রতীক, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে প্রতীকগুলো আছে সেগুলোকে তুমি কোথায় বসাচ্ছ ম্যাটার করে না, ঠিক আছে। সংখ্যার ভেতরে সেগুলোকে তুমি কোথায় বসাও ম্যাটার করে না, তাদের জাস্ট মানটা ম্যাটার করে, ঠিক আছে। আমি একটু এক্সাম্পল দিই। দেখো এই যে যে তুমি 276কে প্রকাশ করছো চিত্রের মাধ্যমে, এই চিত্রে তুমি যদি প্রতীকগুলোকে ডানে বামে সরাও কোনো ইফেক্ট কি পড়বে? মানে তুমি যদি এইটাকে, এই যে এই প্রতীকটাকে তুমি যদি এখানে নিয়ে আসতা, এই প্রতীকটাকে তুমি যদি এখানে নিয়ে আসতা, আর এই প্রতীকটাকে যদি তুমি এখানে নিয়ে আসতা, কোনো কি পরিবর্তন হইতো? মানের পরিবর্তন হইতো না। আবার তুমি চিন্তা করো এই ইউটাকে তুমি যদি এখানে আনতা, আর এই শামুকের আকৃতির এইটাকে যদি এখানে নিয়ে আসতা, অর্থাৎ তুমি যদি একটু সিম্বলগুলোর পজিশন চেঞ্জ করে দিতা, তাহলে কি তাদের মানের কোনো পরিবর্তন হইতো? তুমি অবশ্যই আমাকে বলবা যে না ভাইয়া, এইখানে আমি এই সিম্বলগুলোকে যেখানেই বসাই তাদের মোট মান সবসময় একই থাকবে, কারণ তুমি হচ্ছে জাস্ট প্রতীক দেখে দেখে মান হিসাব করে যোগ করতেছো, ঠিক আছে। তাহলে তোমার কাছে এখানে প্রতীকটাই ম্যাটার করতেছে, প্রতীকটা কোথায় বসতেছে না বসতেছে এটা তোমার কাছে কোনো তোমার ইম্পর্টেন্ট বিষয় না, ঠিক আছে। সো এই রকম যে সংখ্যা পদ্ধতিগুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার অস্থানিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। সো অস্থানিক সংখ্যা পদ্ধতির পরিচয়টা যদি আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, যে এখানে তোমার হচ্ছে প্রতীক বলতে আমরা সংখ্যা পদ্ধতিতে যেই সিম্বলগুলোর সাহায্যে আমরা হচ্ছে মান বা সংখ্যাকে প্রকাশ করি তাকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো এখানে প্রতীকের স্থানীয় মান নেই, ঠিক আছে। এই অস্থানিক সংখ্যা পদ্ধতি বলতে প্রতীকের কোনো স্থানীয় মান নেই, স্থানীয় মান নেই, শুধু নিজস্ব মান আছে। এই স্থানীয় মান নেই এই কথাটা দিয়ে কি বলার চেষ্টা করতেছি? বলার চেষ্টা করতেছি যে তোমার সংখ্যাগুলোকে কোথায় বসাচ্ছ সেটা ম্যাটার করে না, তুমি যেখানে খুশি বসাতে পারো, সেটা কোনো ম্যাটার করবে না। জাস্ট তাদের যেই মান আছে, ইন্ডিভিজুয়াল যে ভ্যালু আছে সেটা ম্যাটার করবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এখানে শামুক না নিয়ে এখানে আরেকটা ইউ নিতা, উল্টানো ইউ, তাহলে হয়তো বা মান চেঞ্জ হইতো, কিন্তু এই শামুক আকৃতির প্রতীক যদি তুমি দুইটা নিয়ে এদিক ওদিক করো মানের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এদেরকে আমরা বলি হচ্ছে তোমার অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন একটা তো আমরা দেখলাম এই হায়ারোগ্লিফিক্স, এর বাইরে কি অন্য কোনো অস্থানিক সংখ্যা পদ্ধতি আছে? হ্যাঁ আছে, অনেক সংখ্যা পদ্ধতি আছে এরকম। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল এখানে তোমাকে লিখে দেওয়ার চেষ্টা করি, যে আমাদের একটা আছে হচ্ছে তোমার এই হায়ারোগ্লিফিক্স, এরপরে আছে রোমান সংখ্যা পদ্ধতি যেটা আমরা অনেক ইউজ করি, তারপরে আছে তোমার হচ্ছে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, তারপরে তোমার মায়ান সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। সো এরকম আসলে অনেকগুলো আছে যেগুলো আসলে আগেকার সময় ব্যবহার হতো, এবং এগুলো সব ছিল হচ্ছে অস্থানিক। এখানে যে কিছু প্রতীক ব্যবহার করা হতো যাদের নির্দিষ্ট একটা মান আছে, ঠিক আছে, কিন্তু কোনো স্থানীয় মান নেই, কোথায় বসতেছে সেটা ম্যাটার করবে না। আচ্ছা, এই রোমান যে সংখ্যা পদ্ধতি আছে এইটার একটু তোমার ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে। এই রোমান সংখ্যা পদ্ধতিতে দেখা যায় কি, যে এর কিছু কিছু বৈশিষ্ট্য স্থানিক সংখ্যা পদ্ধতির সাথে মিলে, আবার কিছু কিছু অস্থানিক। যেমন রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা এক বলতে এরকম একটা
চিহ্নকে বুঝি বা এরকম একটা প্রতীককে বুঝি। আবার 2 বলতে আমরা এই যে পাশাপাশি এরকম এক এক যদি 2টা লিখি তাহলে সেটা বলতে আমরা 2 বুঝি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের 1, আমাদের সংখ্যা পদ্ধতিতে এই প্রতীকটা হচ্ছে 1, আর আমাদের সংখ্যা পদ্ধতিতে এই প্রতীকটা হচ্ছে 2। এখন তুমি খেয়াল করো এই যে 2 যে তুমি লিখতেছো, এই 2 লেখার সময় তুমি এই প্রতীকগুলার যদি পজিশন চেঞ্জ করে দাও কোনো ডিফারেন্স আসবে না, তুমি দেখবা যে এটা সবসময় 2 হবে। বা 3-এর ক্ষেত্রেও তুমি যদি পজিশন চেঞ্জ করে দাও প্রতীকগুলোর কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? কিন্তু তুমি দেখবা কিছু কিছু প্রতীক আছে যারা আবার একটু তোমার হচ্ছে অন্যরকম প্রপার্টি শো করে। যেমন দেখো এইটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতিতে 4কে বোঝায়, আর এইটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতিতে 6কে বোঝায়, ঠিক আছে? তুমি খেয়াল করো যে এই দুইটার মধ্যে এই যে এটা হচ্ছে 4কে বোঝায়, এটা 6কে বোঝায়। তুমি যদি একটু খেয়াল করো এই দুইটার মধ্যে পার্থক্য কি হয়েছে, দেখতে পার্থক্য হচ্ছে যে এই যে আমাদের ভি আকৃতির যে সিম্বল আর আই আকৃতির যে সিম্বল সেটা কিন্তু শিফট হয়ে গেছে এই দুইটা সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? এই যে আই কাইন্ড অফ এখানে চলে আসছে, ভি কাইন্ড অফ এখানে চলে আসছে, এবং তার মাধ্যমে হচ্ছে আমরা এই যে 6 যেই সিম্বলটা সেটা পাচ্ছি, ঠিক আছে? তার মানে এই দুইটা সংখ্যার ক্ষেত্রে আবার দেখো যে প্রতীক আমি কোথায় এই প্রতীকগুলোকে আমি কোথায় বসাচ্ছি তার উপর তার মানটা কিন্তু ডিপেন্ড করতেছে, কিন্তু এই যে 1 2 এইগুলোর ক্ষেত্রে আবার ডিপেন্ড করতেছিল না, ঠিক আছে? তাহলে রোমান সংখ্যা পদ্ধতি একটু ইন্টারেস্টিং, এটাকে যদিও আমরা অস্থানিক বলি কিন্তু তার কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে দেখা যায় যে সেখানে প্রতীকগুলোকে আমি কিভাবে বসাচ্ছি তার উপর তার মান ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে অনেক কথা বললাম, কারণ এইটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক দিককার সংখ্যা পদ্ধতি। এখন আমরা যদিও এটা ব্যবহার করি না, কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতিকে বুঝতে গেলে এই ধারণাটাও পরিষ্কার রাখা দরকার, ঠিক আছে? যে শুরুতে মানুষ কিভাবে সংখ্যাকে চিনতো বা ব্যবহার করতো। ওকে, সো আমরা যদি একটু সামনে আগাই, দেখো তোমাদের জন্য হচ্ছে এখানে কিছু কুইজ রাখা আছে, যেগুলো হচ্ছে আমাদের এই যে প্রিভিয়াস বোর্ডের কোশ্চেনে যেই তোমার হচ্ছে এমসিকিউ প্রবলেমগুলো এসেছিল সেইগুলোই হচ্ছে তোমাদেরকে এখানে কুইজ আকারে দেওয়া হবে। তো তোমরা কোশ্চেনটা হচ্ছে একটু পড়বা, ঠিক আছে? পড়ার পর তোমরা হচ্ছে যেই পোল দেওয়া হবে সেই পোলে হচ্ছে অ্যান্সার করবা। আর যারা হচ্ছে আমার সাথে ফেসবুকে আছো তারা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে তোমাদের যেই অ্যান্সারটা সঠিক মনে হয় সেটা হচ্ছে আমাকে লিখে জানাবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু কোশ্চেনটা পড়ো। দেখো এখানে একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে রাজশাহী বোর্ডে এসেছিল। সো তোমরা একটু কোশ্চেনটা পড়ে আচ্ছা, তো তোমাদেরকে পোল দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু কোশ্চেনটা পড়ার পর আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও। তোমাদেরকে আমি আর 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা আমাকে দিয়ে দাও। ওকে, আমি পোলটা এন্ড করে দিয়েছি। তোমরা মেজরিটি আমাকে অ্যান্সার দিয়েছো অপশন ডি, হুইচ ইজ কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, তো এখানে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে নন পজিশনাল সংখ্যা কোনটি। যে নন পজিশনাল বলতে বোঝায় অস্থানিক, একটু আগে যেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, অস্থানিক সংখ্যা কোনটা, অর্থাৎ কোন সংখ্যার ক্ষেত্রে তোমার হচ্ছে তার স্থানীয় মান থাকবে না, শুধুমাত্র নিজস্ব মান থাকবে। সো এখানে যে 4টা সংখ্যা আছে এই 2টা সংখ্যা নিয়ে কারো কোনো কনফিউশন ছিল না, ঠিক আছে? এই 2টা সংখ্যা নিয়ে কারো কোনো কনফিউশন ছিল না, কারণ এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো তোমার হচ্ছে আমাদের পরিচিত যেই স্থানিক সংখ্যা পদ্ধতি তার সাথে মিলে। এই জায়গায় গিয়ে সবাই একটু কনফিউজ হয়ে গেছো, ক্যাপিটাল এ, ঠিক আছে? ক্যাপিটাল এ। তো দেখো এটা যেহেতু ইংলিশ অ্যালফাবেট এই কারণে তোমাদের অনেকের কাছেই মনে হয়েছে যে এটা হয়তো বা তোমার অস্থানিক, কিন্তু এইটা আসলে অস্থানিক না। এটার পরিচয়টা আমরা একটু পরে জানবো, ঠিক আছে? এটার পরিচয়টা একটু পরে জানবো আমরা। আচ্ছা, আমাদের কারেক্ট অ্যান্সার যেটা সেটা নিয়ে একটু কথা বলি। এই যে ভি, যেটা এটা আমরা একটু আগে দেখে আসছি যে ভি হচ্ছে তোমার
আমাদের রোমান সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। রোমান সংখ্যা পদ্ধতিতে এই ভি বলতে হচ্ছে 5কে বোঝায়, ঠিক আছে, 5কে বোঝায়। সো এটা দেখেই তোমাদের চিনে ফেলা উচিত যে এটা আসলে রোমান সংখ্যার মধ্যে পড়ে, এবং রোমান সংখ্যা আমরা মাত্র দেখে আসছি এটা অস্থানিক, ঠিক আছে, অস্থানিকের আন্ডারে পড়ে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা ঠিক আছে, সো আমি লিডার বোর্ডটা শেয়ার করতেছি। আমি দেখতে পাচ্ছি মালিহা সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপর ফারিহা, মৌমি, অরুণিমা, নাফিজা, তাজ, লামিয়া, সোহা, মায়া, ফাইজা এবং আরও অনেকে। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস। ওকে, সো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখব স্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা এতক্ষণ দেখলাম অস্থানিক, যেটা আগের কালের মানুষ বেশি ব্যবহার করতো। এখন দেখব আমরা যেটা বেশি ব্যবহার করি, স্থানিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। সো স্থানিক এই কথাটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটাকে একটু ক্লিয়ার করি। স্থানিক কথাটা দিয়ে বোঝানো হচ্ছে যে তোমার এমন সংখ্যা পদ্ধতি যেখানে সংখ্যাগুলোর কিছু যেখানে সংখ্যাগুলোর বা প্রতীকগুলোর, ঠিক আছে, যেগুলো আমরা সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করি, যেখানে সংখ্যাগুলোর স্থানীয় মান তো থাকবে, তার সাথে সাথে নিজস্ব মান থাকবে, স্থানীয় মান ও নিজস্ব মান থাকবে। আচ্ছা, নিজস্ব মান বলতে আমরা কি বুঝি? যে দেখো এখানে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতিতে স্থানিক সংখ্যা পদ্ধতির আন্ডারে যেই সংখ্যা পদ্ধতিগুলো আছে, ঠিক আছে, তার প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই কিছু তোমার মৌলিক প্রতীক আছে, ঠিক আছে। যেমন আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতির কথা বলি, এই দশমিক সংখ্যা পদ্ধতি বলতে আসলে আমরা বোঝাই এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে তোমার 0 থেকে 9 পর্যন্ত তোমার 10টা মৌলিক সংখ্যা আছে। এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা মৌলিক সংখ্যা আছে। তো এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে তোমার সংখ্যা বা প্রতীক, যেগুলোকে আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করব, ঠিক আছে। যে 0 থেকে 9 হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রতীকগুলোকে যখন আমরা আমাদের সংখ্যা গঠনের সময় ব্যবহার করব, তখন আমাদের দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা কোথায় বসতেছে তার একটা মান থাকবে, আর 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা সংখ্যার একটা নিজস্ব মান থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো এই পর্যায়ে এসে আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি, যে দেখো আমাদের সামনে একটা সংখ্যা আছে 1125, ঠিক আছে। এটা তো আমাদের পরিচিত, কারণ এটা হচ্ছে এই যে দশমিক সংখ্যা পদ্ধতিতে লেখা। এখন এই সংখ্যাটা কিভাবে আসছে, ঠিক আছে, এটা যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, অর্থাৎ এই সংখ্যাটা যেই প্রতীকগুলো নিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে, সেই প্রতীকগুলো প্রত্যেকটা এই সংখ্যা গঠনে কীরকমভাবে কন্ট্রিবিউট করতেছে, এটা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি এটাকে। যে 1125 এই যে সংখ্যাটা আছে, ঠিক আছে, 1125 যে সংখ্যাটা আছে, যেটা একটা দশমিক সংখ্যা, এই যে পাশে যে 10টা লেখা হয়েছে, এইটা প্রকাশ করতেছে আমাদের যেই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে এখানে সংখ্যাটাকে প্রকাশের জন্য, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। এই ভিত্তি নিয়ে আমরা সামনে আলোচনা করব। ভিত্তি বলতে বোঝায় তোমার সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, এই কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 1125 এই সংখ্যাটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি। তাহলে যদি ভাঙার চেষ্টা করি, আমরা এইভাবে ভাঙতে পারি, দেখো যে আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার নিজস্ব মানকে স্থানীয় মান দিয়ে গুণ করে লিখব। সো 5 এইটা হচ্ছে তোমার আছে এককের ঘরে, 5 আছে এককের ঘরে, তাহলে 5কে হচ্ছে আমরা গুণ দিব তোমার 1 দিয়ে, 5কে আমরা গুণ দিব 1 দিয়ে। এরপরে 2 এটা আছে হচ্ছে তোমার দশকের ঘরে, তাহলে 2কে আমরা গুণ দিব 10 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার আছে 1, এটা হচ্ছে শতকের ঘরে আছে, এই কারণে এই 1কে আমরা গুণ দিব হচ্ছে 100 দিয়ে। অ্যান্ড ফাইনাল যে একটা আছে, এইটা আছে তোমার সহস্র বা হাজারের ঘরে, এই কারণে ফাইনাল একটাকে আমরা গুণ দিব 1000 দিয়ে। সো একটু খেয়াল করো, এই জায়গাতেই আসলে আমাদের তোমার হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতির ধারণাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে তুমি যদি একটু ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এই সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা সংখ্যার নিজস্ব মানকে আমরা ডিফারেন্ট ভ্যালু দিয়ে গুণ করতেছি, ঠিক আছে। যেমন এই এই একের কথা যদি তুমি চিন্তা করো, দেখো এই শতকের ঘরে যে 1 আছে তাকে আমরা গুণ দিচ্ছি 100 দিয়ে, আর সহস্রর ঘরে যে 1 আছে তাকে আমরা গুণ দিচ্ছি হচ্ছে তোমার 1000 দিয়ে। এখন দেখো তো যে আমাদের 1125 সংখ্যায় 2টা 1 ব্যবহার করা হয়েছে,
এইটা একটা আর এইটা একটা, দুইটা এক ব্যবহার করা হয়েছে, কিন্তু দুইটা এক কি সমানভাবে 1125 গঠনে ভূমিকা রাখতেছে? না। এই যে শতকের ঘরে যে একটা আছে সেইটা হচ্ছে 100 তোমার কন্ট্রিবিউট করতেছে, আর হাজারের ঘরে যে একটা আছে সেটা 1000 কন্ট্রিবিউট করতেছে, কারণ এই যে হাজারের ঘরে যে একটা আছে তার সাথে আমি 1000 গুণ দিচ্ছি। তো দেখো আমাদের এইখানে প্রত্যেকটা সংখ্যার নিজস্ব মান তো আছেই, তার সাথে সাথে সে কোন জায়গায় বসছে সংখ্যায়, সে 3 নম্বর ঘরে বসছে না 4 নম্বর ঘরে বসছে, শেষ মানে প্রতীকগুলো কোন জায়গায় বসছে এইটারও একটা ভ্যালু আছে, এইটারও আলাদা একটা ভ্যালু আছে, এবং এইভাবেই আসলে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো গঠন করে থাকি। ঠিক আছে, তো তুমি যদি এখন এই যে প্রত্যেকটা সংখ্যার তোমার হচ্ছে নিজস্ব মান আর স্থানীয় মানের যে গুণফল, এইটাকে যদি তুমি ফাইনালি যোগ করে দাও, তুমি হচ্ছে এই যে মূল সংখ্যাটাকে আবার ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে স্থানিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠনের সময় প্রত্যেকটা সংখ্যারই বা প্রতীকেরই আমাদের স্থানীয় মান আর নিজস্ব মান দুইটা জিনিস একসাথে চিন্তা করতে হয়। ঠিক আছে, ওকে, এইটুকু কি তোমরা ধরতে পারছো? আমাকে একটু জানাও তো রেসপন্স করে, যদি তোমাদের এন্ড থেকে ক্লিয়ার থাকে আমাকে লিখে জানাও যে ইয়েস ক্লিয়ার। ইয়েস লিখলেই হবে, ছোট করে ইয়েস লিখলেই হবে। আর যদি কোনো কনফিউশন থাকে সেটাও জানাতে পারো, মানে তোমাদের কাছে কেমন লাগতেছে এটাও জানাতে পারো, যে জিনিসপত্রগুলো কি একদম অপরিচিত লাগতেছে কিনা বা খুব বেশি কঠিন লাগতেছে কিনা, এটাও জানাতে পারো। আচ্ছা, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা আশেষ, তুমি যে কোশ্চেনটা করছো আমি বুঝতে পারতেছি, আর একটু এলাবোরেটলি লিখবা কি বলতে চাচ্ছ? আচ্ছা, আলিফ বলছো স্থানীয় মান আর নিজস্ব মান কি? এই যে নিজস্ব মান বলতে আমি বোঝাচ্ছি যে দেখো এই যে একের একটা নিজস্ব মান আছে, যেটা বোঝায় যে কোনো জায়গায় একটা জিনিস আছে। ঠিক আছে, এই যে এইটাকে আমরা বলতে পারি যে এখানে একটা কলম আছে আমার কাছে, সো এখানে এই নিজস্ব মান বলতে এটাকে আমরা বলতে পারি এখানে এক এক হচ্ছে এখানে প্রকাশ করতেছে একটা কলম আছে। তো এটা হচ্ছে নিজস্ব মান, প্রত্যেকটা তোমার প্রতীকেরই একটা নিজস্ব মান আছে, অর্থাৎ এই যে 0 থেকে 9 পর্যন্ত তোমার যে 10টা প্রতীক আছে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে, এই 10টা প্রতীকেরই প্রত্যেকেরই একটা নিজস্ব মান আছে। অর্থাৎ 0 বলতে বোঝাই যে কিছুই নাই, 1 বলতে বোঝাই একটা জিনিস আছে, 2 বলতে বোঝাই দুইটা জিনিস আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার নিজস্ব মান। আর স্থানীয় মান বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এই যে এই এক তোমার প্রতীকটা এই 1125 সংখ্যা লেখার সময় আমরা কোথায় বসাইছি তার উপর তার টোটাল মানটা ডিপেন্ড করবে। ঠিক আছে, দেখো এই যে এই একটা হচ্ছে তোমার 100-র সাথে গুণ হচ্ছে, আর একদম বাম দিকের একটা হচ্ছে 1000-এর সাথে গুণ হচ্ছে, তাহলে দেখো দুইজনেরই কিন্তু নিজস্ব মান এক, কিন্তু তারা দুইজন ডিফারেন্ট জায়গায় বসার কারণে তাদের স্থানীয় মান ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ অরুণিমা, তুমি জিজ্ঞাসা করেছিলে যে 6টা চ্যাপ্টার পড়ানো হবে কিনা, এক্স্যাক্টলি, তোমাদের যেহেতু ফুল কোর্স এটা, সো একদম পুরো বই কভার করা হবে। আচ্ছা সঞ্জিদা, তুমি একটু আমাকে স্পেসিফিকভাবে কোশ্চেনটা বলো যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আশা করছি যে আলিফের কোশ্চেনটা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে হচ্ছে অনেকে যুক্ত আছো। রানা বলছো তোমার ক্লিয়ার আছে, ওকে। তারপরে কানিজ ফাতেমা বলেছো ইয়েস ক্লিয়ার, তাবাসসুম তানহাও বলেছো ক্লিয়ার, ওকে। সালমাস বলেছো ক্লিয়ার, সাদিয়া বলেছো ক্লিয়ার, ওকে। জাকির ক্লিয়ার, আচ্ছা। আব্দুল্লাহ, তোমার কোথায় প্রবলেম হচ্ছে একটু জানাতে পারো? আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতিতে আমাদের সংখ্যাগুলো দুইভাবে তাদের হচ্ছে ভ্যালু কন্ট্রিবিউট করতেছে, একটা হচ্ছে তার নিজস্ব মান দিয়ে আর একটা হচ্ছে স্থানীয় মান দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় সেট করে রাখো, কারণ আমাদের সামনের আলোচনাটা আসলে এই স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়েই হবে। ওকে, তো আমরা এখন একটু সংখ্যা এবং সংখ্যা পদ্ধতির ভিত্তি নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। ঠিক আছে, তো দেখো ভিত্তি বলতে আসলে বোঝায় যে তোমার কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মোট প্রতীক কয়টা, ভিত্তি বলতে বোঝায় মোট প্রতীক কয়টা। ঠিক আছে, মোট প্রতীক কয়টা, দ্যাটস ইট। সো তুমি দেখবা যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক প্রতীক কয়টা আছে, ওইটি আসলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি, কারণ ওইগুলো দিয়ে আসলে তুমি পরবর্তী সংখ্যা বড় বড় সংখ্যা গঠন করবা। এই জন্যই আসলে এদেরকে বলা হচ্ছে ভিত্তি, কারণ এই মৌলিক সংখ্যাগুলো ছাড়া বা মৌলিক প্রতীকগুলো ছাড়া তুমি আসলে
বড় বড় সংখ্যা তৈরি করতে পারবা না। এইগুলো দিয়ে আসলে তোমাকে তৈরি করতে হবে। তুমি একটু চিন্তা করো যে দশমিক সংখ্যা পদ্ধতিতে তুমি যত সংখ্যাই কল্পনা করতে পারো না কেন, সেটা বড় ছোট যাই সংখ্যা কল্পনা করো না কেন, তুমি কি 0 থেকে 9 এই প্রতীকগুলোর বাইরে অন্য কোনো প্রতীক দিয়ে তুমি কল্পনা করতে পারো কি না? আমার মনে হয় তোমরা সবাই বলবা যে না, এর বাইরে অন্য কোনো প্রতীক দিয়ে আমি চিন্তা করতে পারবো না। হ্যাঁ, এইটাই, তাই না? তো এটি হচ্ছে আমাদের ভিত্তির পরিচয়টা, ঠিক আছে? এখন আমরা এই ভিত্তির ভেতরে যেই প্রতীকগুলো আছে এইগুলোকে কাজে লাগিয়ে যখন বড় বড় সংখ্যা গঠন করার চেষ্টা করব, তখন আমরা কোন পদ্ধতিতে আগাবো? আমার কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো যে আমরা যখন তোমার এই ভিত্তির ভেতরে যেই প্রতীকগুলো আছে, লাইক আমাদের দশমিক সংখ্যার জন্য, আমাদের দশমিকের জন্য এই ভিত্তির মানটা হচ্ছে 10, অর্থাৎ এখানে 0 থেকে 9 টোটাল 10টা প্রতীক আছে, ঠিক আছে? যে 0, 1, 2 এরকম করে করে 9 পর্যন্ত টোটাল 10টা প্রতীক আছে। এখন তোমার কাছে তো ভিত্তি আছে, ভিত্তি তোমার কাছে অলরেডি জানা আছে, ঠিক আছে? যে তুমি এই 10টা প্রতীক দিয়েই তুমি দশমিক সংখ্যা পদ্ধতিতে যাবতীয় কাজ করবা বা যাবতীয় সংখ্যা তুমি বানাবা, দ্যাটস ইট, তুমি জানো। এখন নেক্সট কোশ্চেনটা আসে যে আমি এই 10টা সংখ্যা তো জানি, এর পরের সংখ্যাগুলো কিভাবে আমি লিখব? অর্থাৎ আমাদের এখন কোশ্চেনটা হচ্ছে 9-এর পরের সংখ্যাটা কত, 9-এর পরের সংখ্যাটা কত? যদিও আমরা সবাই এই কোশ্চেনের অ্যান্সারটা জানি, আমাদের কাছে এটা হাস্যকর লাগবে যে এই কোশ্চেনটা আবার কেমন, যে 9-এর পরের সংখ্যাটা কত, এটা তো ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি। কিন্তু ধরো তোমার কাছে দায়িত্ব দেওয়া হলো যে তুমি 9-এর পরের সংখ্যাটা বের করবা, তাহলে তুমি কিভাবে বের করবা? তুমি ধরো যে কিচ্ছু জানো না। আমরা মানুষ ধরো যে মাত্র অস্থানিক সংখ্যা পদ্ধতি থেকে স্থানিক সংখ্যা পদ্ধতিতে তোমার হচ্ছে ইভলভ করার চেষ্টা করতেছি, বা স্থানিক সংখ্যা পদ্ধতিতে আমরা ইউজ টু হওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে 9-এর পরের সংখ্যাটা বের করতে হবে, কারণ আমাদের তো সব সময় তোমার সংখ্যায় 9 পর্যন্তই প্রকাশ করতে হবে, বা মানের দিক দিয়ে 9 পর্যন্তই প্রকাশ করতে হবে এমন তো না, অনেক বড় বড় মান প্রকাশ করতে হতে পারে, ঠিক আছে? সো ওই দিকে আমরা যাচ্ছি। তাহলে 9-এর পরের সংখ্যাটা কত, এটা আমরা কিভাবে লিখব? তো দেখো, এইটা লেখার জন্য তোমাকে একটু প্যাটার্নটা খুঁজতে হবে, ঠিক আছে? আমাদের সংখ্যাগুলো যেই প্যাটার্ন ফলো করে আসে সেই প্যাটার্নটা তোমাকে একটু খুঁজতে হবে নিজে থেকে, ঠিক আছে? তো সেই প্যাটার্নটা তুমি কিভাবে খুঁজতে পারো? দেখো, আমরা যদি একটু লেখার চেষ্টা করি, একটু আমাকে ফলো করো, ঠিক আছে? তাহলেই পেরে যাবা। যে আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো একটু লেখার চেষ্টা করি। আমি একটু উপরে এখানে লিখি যে আমি আসলে এখানে কি করতেছি। আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে ধরো লেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি কি লিখতে পারি? খুবই সহজ। যে আমরা প্রথমে লিখতে পারি 0, 0, এরপরে লিখতে পারি 1, এরপরে হচ্ছে 2, 3, এরকম করে বুঝতেই পারতেছো যে আমরা এই মৌলিক যেই সংখ্যাগুলো আছে সেইগুলো এখানে লিখে ফেলতে পারি। ওকে, তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার ডান, এইটা খুবই সহজ ছিল কারণ আমার কাছে ভিত্তি জানা আছে। আমি আরেকবার রিপিট করে নিচ্ছি। এই যে অরুণিমা আমাকে বলেছে যে ভাইয়া 9 + 1 = 10, তো আপনি 9-এর পরে 10 লিখে ফেলেন। কিন্তু তুমি চিন্তা করো অরুণিমা, যে তুমি যদি একজন প্রাচীনকালের মানুষ হইতে এবং তোমার কাছে যদি তোমার ওই ক্লাস 1 2 3তে আমরা যেইভাবে সংখ্যাকে পড়ি ওইভাবে যদি তুমি আগে থেকে সংখ্যাকে না পড়ে আসতা, তুমি যদি আগে থেকে ভালোভাবে না পড়ে আসতা, তাহলে তুমি কি করতা? ওইভাবে একটু চিন্তা করার চেষ্টা করো। তুমি তো জানো না যে 9-এর পরে 1 যোগ করলে 10 আসে। প্রাচীনকালে তো মানুষ এটা জানতো না, বা এটা ওইভাবে আবিষ্কার বা প্রতিষ্ঠিত করা হয় নাই। তাহলে কিভাবে করা যায় কাজটা? যেন এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের আইডিয়া, যে আমরা এমনভাবে 9-এর পরের সংখ্যাটা লেখার চেষ্টা করব যেন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যে কোনো বড় সংখ্যা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো কাজটা কিভাবে করা যায় একটু চিন্তা করে দেখি আমরা। দেখো, আমাদের এইখানে যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর বাড়ানো যাচ্ছে না, তাহলে আমরা 9-এর পরের সংখ্যাকে লেখার জন্য 2টা অঙ্ক ব্যবহার করতে পারি। এইটা আমাদের প্রথম আইডিয়া, যে আমরা ভাই এখানে 2টা অঙ্ক ব্যবহার করব, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা গঠন করব। 2 অঙ্ক, একটা অঙ্ক দিয়ে যেহেতু আর বানানো যাচ্ছে না, 2টা অঙ্ক লাগবে। আচ্ছা, ভালো কথা। এখন 2টা অঙ্ক তুমি কি কি ব্যবহার করবা? তোমার আইডিয়া এরকম হইতে পারে যে দেখো, 2 অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমার ঘর থাকবে 2টা, 2 অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমার 2টা ঘর ফিল আপ করতে হবে, 2টা ঘর যেহেতু আমাকে ফিল আপ করতে হবে, তো আমি এই কাজটা করতে পারি না যে আমি হচ্ছে এই বামের যে ঘরটা আছে
ঠিক আছে, সেই ঘরে হচ্ছে আমি যে কোনো একটা সংখ্যাকে স্থির রাখবো, যে কোনো একটা সংখ্যাকে স্থির রাখবো, আর এই ঘরে আমি 0 থেকে 9কে পর্যায়ক্রমে বসাবো। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের ছোট থেকে বড় সংখ্যার দিকে যেতে হবে। দেখো আমরা কিন্তু এইভাবেই আগাচ্ছি যে আমাদের ছোট থেকে বড় সংখ্যার দিকে যেতে হবে, ছোট থেকে বড়। তো এই কারণে আমরা এই বামে একটা ঘরে কোনো একটা সংখ্যাকে স্থির রেখে ডানের ঘরে 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলবো, তাহলেই তো আমরা এই 9-এর পরের সংখ্যাগুলো পেয়ে যাব। এখন তুমি এই যে যে ডানের ঘরে বামের ঘরে এই জায়গায় যে কোনো একটা সংখ্যাকে স্থির রাখবা, তুমি যে কোনো একটা সংখ্যাকে স্থির রাখবা, সেটা কোন সংখ্যাকে দিয়ে তুমি হচ্ছে এই জায়গাটা ভরাট করে তারপরে হচ্ছে ডানে তুমি 0 থেকে 9 বসাবা। এখন আমরা যেহেতু ছোট থেকে বড় সংখ্যার দিকে যাচ্ছি, তাহলে আমাদের এই বাম পাশে যেই ঘরটা আমরা কোনো একটা সংখ্যাকে দিয়ে ফিক্স রাখবো, সেটাও হওয়া উচিত সবচেয়ে ছোট সংখ্যা, তাই না? সেটাও হওয়া উচিত সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যেতে পারবো। আমার প্যাটার্নটা কি ধরতে পারতেছো তোমরা? তাহলে এইখানে যেহেতু আমরা তোমার সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যেহেতু আমরা স্থির করব, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি হইতে পারে? তো তুমি জানো যে 0 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যাগুলো আমাদের জানা আছে অলরেডি, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 0, সবচেয়ে ছোট 0। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা এই জায়গায় যদি 0 বসাই, এই জায়গায় যদি 0 বসাই, তাহলে কিন্তু এইখানে আমি ডানে যাই বসাই না কেন, ওইটা 1 অঙ্ক বিশিষ্টই থেকে যাবে। অর্থাৎ আমাদের 0কে বামে স্থির করে কোনো লাভ নাই, 0কে এই জায়গায় বামে স্থির করে কোনো লাভ নেই। তাহলে 0 দিয়ে হচ্ছে না। তাহলে 0 দিয়ে যদি না হয়, তারপরে কাকে দিয়ে করতে পারি? এই যে 0-র পরের ছোট সংখ্যাটা হচ্ছে তোমার 0-র পরের ছোট সংখ্যাটা হচ্ছে তোমার 1। তাহলে আমরা এই জায়গায় 1কে স্থির করে দিতে পারি, 1কে স্থির করে দিতে পারি, এবং তারপরে আমরা 0 থেকে 9 পর্যন্ত যেই আমাদের মৌলিক প্রতীকগুলো আছে সেগুলোকে আমরা পর্যায়ক্রমে বসাতে পারি। তাহলে দেখো আমাদের 9-এর পরের 10টা সংখ্যা কিন্তু সুন্দর মতো চলে আসছে। আমি একটু লিখে ফেলি। তাহলে আমরা এই যে প্যাটার্ন যেটা বানাইছি, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা বামের ঘরে 1কে স্থির রাখতেছি, বামের ঘরে আমরা প্রত্যেকটা জায়গায় 1কে স্থির রাখবো, এবং আমাদের ডানের ঘরটাতে আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত যেই 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেইগুলোকে একটা একটা করে বসাবো। এই যে দেখো আমাদের হাতে নেক্সট 10টা সংখ্যা চলে আসছে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ছোটবেলাতে খুব সুন্দরভাবে 9-এর পরে 10 আসে এটা শিখে ফেলছিলা, তোমাকে কোনো বেগ পেতে হয়নি শিখতে। কিন্তু তুমি তখন হয়তো বা এভাবে চিন্তা করে দেখো নাই যে আসলে 9-এর পরে কেন 10ই আসতেছে। 9-এর পরে 11 লিখলে কি মহাভারত অশুদ্ধ হইতো? অর্থাৎ 9-এর পরবর্তী সংখ্যাকে যদি আমরা 11 হিসাবে ছোটবেলা থেকেই চিনতাম, তুমি হয়তো বা 9-এর পরের সংখ্যাটাকে 11ই বলতা। কিন্তু যেহেতু তোমার মাথায় সেট হয়ে আছে 9-এর পরে 10, এই কারণে তোমরা সবাই আমাকে এই যে অ্যান্সারে লিখতেছো যে ভাই 9-এর পরে 10 লিখেন, তাইলে তো হয় 9-এর সাথে 1 যোগ করলে 10। কিন্তু তুমি কিন্তু কখনো এইভাবে ভেবে দেখো নাই যে কেন 9-এর পরে 10ই আসতেছে। ঠিক আছে, এটা তো কেউ না কেউ একজন হচ্ছে এটাকে বানাইছে, তারপর না আমরা এটা শিখছি। তো যে বানাইছে সে আসলে কিভাবে চিন্তা করতে পারে, এইটাই আমরা একটু দেখলাম, তাই না? তো জিনিসটা আসলে খুবই সহজ, কিন্তু আসলে এইটা আমরা ওইভাবে চিন্তা করি না। ঠিক আছে, যে কেন এইটাই 9-এর পরে 10 কেন, মানে এই কোশ্চেনটাই আমরা করি নাই কখনো। ছোটবেলায় কেউ কি এই কোশ্চেন করছো? মনে হয় না খুব বেশি মানুষ করছো। কেউ কি করছো যে 9-এর পরে 10ই কেন? আমি মানবো না, 9-এর পরে কেন 10? তোমাকে যেটা বলছে তুমি ভাবছো টিচার যেহেতু বলেছে ঠিকটাই বলবে। হ্যাঁ ঠিকটাই বলেছে, কিন্তু হয়তোবা তুমি ওইভাবে চিন্তা করার সুযোগ পাও নাই। ঠিক আছে, যাই হোক। তো আমরা এই যে দেখে ফেললাম যে প্যাটার্নটা কিভাবে ফলো করা হয়। ঠিক আছে, তো এখন তুমি 19-এর পরে কি হয় এটা আই গেস তুমি নিজে থেকে বের করতে পারবা কিভাবে। ওই যে একই প্যাটার্ন, আমরা বাম দিকের ঘরের বাম দিকে যেই মানে আমরা তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাই লিখবো। ঠিক আছে, এই যে এর পরেও কিন্তু আমরা 2 অঙ্ক বিশিষ্টই সংখ্যা লিখবো। কেন? তুমি বলতে পারো যে ভাইয়া 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো আপনি লিখছেন 10টা, এরপর আপনি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় চলে যান, এটা বলতে পারো। কিন্তু আমি যাব না, কারণ হচ্ছে আমার আরও 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার সুযোগ আছে। কিভাবে সুযোগ আছে? যে আমি এই 2 অঙ্কের ডান দিকটা আমি যেটা করতে পারি, এই যে 2 অঙ্ক লেখার ক্ষেত্রে আমি ডান দিকটা এইবার হচ্ছে তোমার 1-এর চেয়ে বড় যে সংখ্যাটা আছে, দ্যাট ইজ 2, সেইটা দিয়ে এবার স্থির করে দিতে পারি, 2 দিয়ে এবার স্থির করে দিতে পারি। এবং আমি পরবর্তীতে হচ্ছে আমি
অন্য সংখ্যাগুলোকে হচ্ছে আমি পাশাপাশি বসাই দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ এইবার হচ্ছে আমরা এই যে বাম দিকের ঘরটাকে 1 না 1-এর চেয়ে একটু বড় 2 দিয়ে স্থির করতেছি, তাহলে এই এর পরের 10টা সংখ্যা এখানে চলে আসতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে আসলে প্যাটার্নটা ফলো করা হয়, ঠিক আছে। এই প্যাটার্নটা যদি বুঝতে পারো তোমার জন্য যে কোনো স্থানিক সংখ্যা পদ্ধতি বোঝা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। তোমার কাছে মনে হতে পারে যে এই জিনিস এত গুরুত্ব দিয়ে দেখানোর কি দরকার, এটা তো খুবই তোমার অবভিয়াস একটা বিষয় যে 9-এর পরে 10 আসবে, কিন্তু এই অবভিয়াস বিষয়টাকে তুমি যদি মানে ফিল করতে পারো তাহলে তোমার জন্য বাকি স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো বোঝা সহজ হবে, ঠিক আছে। ওকে, তো তোমাদের জন্য একটা কুইজ আছে, যেহেতু আমরা অনেকটা পড়ে ফেলছি, তোমাদের জন্য একটা কুইজ থাকবে, তোমরা একটু কোশ্চেনটা পড়ে আমাকে অ্যান্সার করার চেষ্টা করবা। সো কুইজে পার্টিসিপেট করতে পারলে তোমাদের জন্য হচ্ছে ক্লাসটা আরও বেশি ইন্টারেক্টিভ হবে, ঠিক আছে। সো তোমরা কোশ্চেনটা পড়ো, পোলটা লঞ্চ করে দেওয়া হচ্ছে, তোমরা অ্যান্সারটা আমাকে বলে জানাও। আচ্ছা, তোমরা যারা হচ্ছে আমাকে ফেসবুকে জয়েন করেছো তারা হচ্ছে চ্যাট বক্সে অ্যান্সারটা জানিয়ে দিও, আমি তোমাদের অ্যান্সার দেখতে পাবো। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন বি, উইচ ইজ কারেক্ট। এই যে আমাদের এখানে কোশ্চেনটা ছিল যে তোমার কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় বা যতগুলো প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলে, ওই সংখ্যা পদ্ধতির কি বলা হয়। দেখো, এটা হচ্ছে একটা বোর্ডের প্রশ্ন। তো কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা তোমরা ক্লাসেই অনেকে দেখে ফেলেছিলা। সেটা হচ্ছে এই যে আমরা ভিত্তি নিয়ে কথা বলেছিলাম, ভিত্তি বা যেটাকে ইংলিশে বলা হয় বেস। তোমরা এটা পড়ছো না, ভিত্তির ইংলিশটা হচ্ছে বেস, ঠিক আছে। আর ভিত্তির পরিচয়টা আমরা এটাই দিয়েছিলাম যে তোমার সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, অপশন বি, বেস, ঠিক আছে। আমি লিডার বোর্ডটা শেয়ার করি। আফনান সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে নূরে জান্নাত, ফারিহা, মৌমি, অরুণিমা, নিলয়, সামি, মায়া, নাফিজা, তনু এবং আরও অনেকে। এর বাইরে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে আমাকে অনেকে অ্যান্সারটা জানিয়েছিল। আচ্ছা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি জাকির হোসেন আমাকে কারেক্ট অ্যান্সারটা জানিয়েছিল। ওকে, ঠিক আছে। সো তোমরা হচ্ছে এইভাবে অ্যান্সারটা জানাই দিতে পারো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খাদিজাতুল কুবরা কারেক্ট অ্যান্সারটা দিয়েছো, রানা কারেক্ট অ্যান্সার দিয়েছো, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা একটু সামনে আগাই। তো দেখো, আমরা এই যে যে দশমিক সংখ্যা পদ্ধতির যে ধারণা সেটাকে কাজে লাগিয়ে আমরা এখন নতুন একটা স্থানিক সংখ্যা পদ্ধতি শিখবো, ঠিক আছে। তো এই নতুন সংখ্যা পদ্ধতিটা, নতুন স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। তো বাইনারি এটা হচ্ছে তোমার একটা স্থানিক সংখ্যা পদ্ধতি যেখানে তোমার ভিত্তি হচ্ছে 2। এর ভিত্তি হচ্ছে তোমার 2। কেন ভিত্তি 2? নাম থেকে বোঝা যায় বাইনারি, তাহলে দুইটা জিনিস থাকবে, এই কারণে বাইনারি। এর ভিত্তি 2 হচ্ছে কারণ এখানে তোমার এই যে 0 আর 1, 0 আর 1 এই দুইটা মাত্র প্রতীক বা ডিজিট ইউজ করা হয় এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে, ঠিক আছে। 0 আর 1 আর কিচ্ছু ব্যবহার করা হয় না। এখন তোমার কোশ্চেন আসতে পারে, ভাইয়া যে দশমিক সংখ্যা পদ্ধতি থাকতে বাইনারি কেন ব্যবহার করা হয় বা এটা শেখার দরকারটা কি? শেখার অনেক দরকার আছে, কারণ আমাদের যেই কম্পিউটারকে আমরা সামনে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব, যোগাযোগ করার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, কম্পিউটারকে কাজে লাগানোর চেষ্টা করব, সেই কম্পিউটার বোঝে হচ্ছে তোমার বাইনারি ভাষা, অর্থাৎ কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। তো কেন আমরা নাম্বার সিস্টেম শিখতেছি, এটার অ্যান্সার আশা করি কিছুটা হলেও এখন পাচ্ছ। যে তোমাকে যেহেতু কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে হবে, কম্পিউটারকে দিয়ে তোমার কাজ করাতে হবে, তাহলে কম্পিউটারের ভাষাটা কিন্তু আগে বোঝা জরুরি, ঠিক আছে। সো কম্পিউটার বোঝে হচ্ছে তোমার ভাইয়া এই বাইনারি নাম্বার সিস্টেম বা বাইনারি সংখ্যা পদ্ধতি, যার ভেতরে আমরা কেবলমাত্র 2টা ডিজিট ব্যবহার করি, 0 আর 1, ঠিক আছে। তো এখন কোশ্চেন আসে যে ভাইয়া আমরা এই 0 1 দিয়ে কিভাবে সংখ্যা বানাবো, বা দশমিকে যেইগুলোকে আমরা
অলরেডি চিনি, যেই সব সংখ্যাকে আমরা ভাইয়া দশমিকে অলরেডি চিনি, ব্যবহার করি, এগুলোকে আমরা বাইনারিতে কিভাবে লিখব। তো একটু আগে তোমাদেরকে আমি যেই ধারণাটার সাথে পরিচয় করাইছি সংখ্যা লেখার ক্ষেত্রে, সেই ধারণাটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো, তাহলে তোমার জন্য এই সংখ্যা মানে নতুন সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো লেখা কোনো কষ্টের কাজ বা কোনো চ্যালেঞ্জিং কাজ হবে না। ঠিক আছে, আমি কয়েকটা লিখে দিব, আশা করতেছি তোমরা আমাকে পরেরগুলো লিখে দিতে পারবা। ঠিক আছে, দেখো ভাইয়া, আমি যেটা বলেছি যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, তার মানে এখানে দুইটা প্রতীক থাকবে এবং এই দুইটা প্রতীককে আমি এখানে লিখে দিয়েছি 0 আর 1। তো তুমি এইটুকু আশা করি বুঝে গেছো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যখন আমরা কোনো সংখ্যা লিখব তখন 0 আর 1 ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। তুমি যদি 9, 8, 6, 7 এইসব ব্যবহার করো তাহলে কিন্তু ভুল হবে, এইগুলা ব্যবহার করা যাবে না, এইগুলা অ্যালাউড না। বুঝতে পারছো? এই অভ্যাসটা আগে ছাড়তে হবে, যেহেতু আমরা দশমিকে ইউজ টু, তো আমাদের হয়ে যেতে পারে এরকম ভুল, কিন্তু এরকম ভুল করা যাবে না। বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 দিয়ে সংখ্যাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, এবার চলো আমরা দেখার চেষ্টা করি কিভাবে প্রকাশ করা যায়। সো প্রথমে আমরা এই যে দশমিকের মতোই আগাবো। দেখো, আমরা হচ্ছে প্রথমে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো একটু লেখার চেষ্টা করব, তারপরে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখে ফেলতে পারলে 2 অঙ্কে যাব, এইভাবে আগাবো। তো তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া যে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা তুমি কতভাবে লিখতে পারো, তুমি কতভাবে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে পারো, একটু চিন্তা করে দেখো তো। আশা করি সবাই পারবা, যেহেতু ভিত্তি আমি লিখে দিয়েছি, যেহেতু তোমাদেরকে আমি ভিত্তি লিখে দিয়েছি, তোমরা সবাই আশা করি এটার অ্যান্সার দিতে পারবা। তোমরা বলবা যে ভাইয়া যেহেতু ভিত্তি হচ্ছে 0 আর 1, তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে লেখা যাবে দুইটা, একটা 0 আর একটা 1। তোমরা কি আমাকে এইটাই বলতা না? বলো তো, সবাই একটু রেসপন্স করো, যারা যারা ক্লাসে আসো বলো যে হ্যাঁ ভাই আমি এইটাই চিন্তা করেছিলাম। আচ্ছা, লামিও বলছো যে ক্লাস 8-এও তোমার এগুলো পড়া হয়েছে। হ্যাঁ, পড়া হয়ে থাকলে তো খুবই ভালো, তাহলে তোমার ইন্টারে পড়া সহজ হবে। ঠিক আছে, ওকে, তাহলে হ্যাঁ তোমরা এইটাই আশা করি লিখতা, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখে ফেলছি, আমাদের এখন পরবর্তীতে নেক্সট সংখ্যা লেখার জন্য এই যে একের পরের সংখ্যাটা কি, এইটা আসলে আমাদের জানা দরকার। এর পরের সংখ্যাটা কি, তো এইটা আসলে আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে আর লিখতে পারবো না, একের পরে তার কিছু লেখা যাবে না এইখানে। তোমরা যদি ভাবো যে ভাই একের পরে তো 2, তাহলে যে ভুল করতেছো কেন, কারণ এখানে ভিত্তি কিন্তু তোমার 2 এবং প্রতীক ব্যবহার করা যাবে শুধুমাত্র 0 আর 1। 2 কিন্তু কোনো ভ্যালিড কিছু না, এটা আবার কেউ ভুলে ভাইবে বইসো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর লেখা যাচ্ছে না, তো আমরা চলে যাচ্ছি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কাছে। তো আমরা এখন দেখব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ এই যে একের পরের সংখ্যাটা কি লেখা যায়। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হিসেবে একের পরের সংখ্যাকে কি লেখা যায়। এই যে তাজ হচ্ছে ভুলে লিখে ফেলছো 02, তাজ, এটা ভুল করো না, এটা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, সো দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা খুব সহজে লিখতে পারবো। এই যে এইটাই হচ্ছে জাদু, যে যেহেতু আমরা সংখ্যা কিভাবে তৈরি হয় স্থানিক সংখ্যা পদ্ধতিতে সেটা বুঝে গেছি, তো আমাদের জন্য এখন এই কাজ সহজ হবে। তো আমরা যেটা করব দেখো, আমরা এই যে আমরা হচ্ছে 2টা ঘর নিব, 2টা ঘর নিয়ে আমরা হচ্ছে এই বামের ঘরটাকে স্থির করে দিব, তোমার বামের ঘরটাকে আমরা স্থির করে দিব এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে স্থির করে দিব, তাহলে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো বামের ঘরটাকে যদি আমরা স্থির করে দেই, তাহলে আমরা এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি লিখতে পারি। সো এখানে আমরা বামের ঘরটাকে সবসময় স্থির করার চেষ্টা করি সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে। তো এখানে সবচেয়ে ছোট কোনটা বলো তো? এখানে সবচেয়ে ছোট হচ্ছে ভাইয়া 0, তাহলে তুমি হচ্ছে এখানে 0 বসাতে পারো এবং 0 বসায় এটাকে যদি স্থির করে দাও তুমি, তাহলে তার ডানে, তার ডানে তুমি পরপর কয়টা সংখ্যা লিখে ফেলতে পারো। এই যে 0কে স্থির রেখে ডানে তুমি বামে একবার 0 লিখতে পারো, মানে যেটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছিল, এবং বামে আরেকবার 1 লিখতে পারো। তাহলে দেখো এখানে বামে 0কে স্থির রেখে তুমি কিন্তু ডানে 0 আর 1 এই দুইটা বসাই দিতে পারো, এবং এর মাধ্যমে তুমি একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর লিখে ফেলতে পারো। ঠিক আছে, এখন তুমি বলবা যে ভাই আপনি একটু আগে বলে আসলেন বামে 0 বসায় লাভ নাই, বা আমরা এটা জানি বামে 0 বসায় লাভ নাই। আমি বলবো হ্যাঁ তোমরা ঠিকই জানো, এবং আসলে আমি নতুন করে কোনো সংখ্যা লিখি নাই। এই দেখো এই বামের 0-র যেহেতু মূল্য নাই,
বামের জিরোর যেহেতু কোনো মূল্য নাই, তার মানে আলটিমেটলি আমি এই এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোকেই আমি জোর করে 2 অঙ্কের মাধ্যমে লেখার চেষ্টা করেছি, যে বামে একটা অতিরিক্ত জিরো এনে। ঠিক আছে, তো আমি আসলে নতুন কোনো কাজ করি নাই, কিন্তু এতে আমার যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আমি একের পরের সংখ্যাটা কত হবে এইটা এখন ইজিলি গেস করতে পারবো। কিভাবে? যেহেতু আমাদের বামে জিরো বসায় তোমার দুইটা সংখ্যা লেখা হয়ে গেছে, তো বামে জিরো বসায় আমি আর নতুন কোনো সংখ্যা লিখতে পারবো না। তাহলে আমার পরবর্তীতে এখন এই যে এখান থেকে পরের সংখ্যাটা লেখার জন্য আমাকে বামের ঘরে এইবার হচ্ছে 1কে স্থির রাখতে হবে। বামের ঘরে এইবার আমাকে 1 স্থির রাখতে হবে, এবং তারপরে হচ্ছে ডানের ঘরে আমার অন্য সংখ্যাগুলো বসাতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমরা বামের ঘরে তোমার 1কে স্থির রাখছি, 1, কারণ জিরোর চেয়ে তো 1 বড়, তাহলে প্রথমে 0কে বামের ঘরে স্থির রাখছি, এইবার 1কে বামের ঘরে স্থির রাখছি। ভালো কথা, এখন 1কে তুমি বামের ঘরে স্থির রেখে ডানের ঘরে কি বসাবা? তো ডানের ঘরে আমরা সবসময় কি বসাই বলো তো? ওই যে আমাদের ভিত্তির ভেতরে যেই প্রতীকগুলো আছে ওগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে বসাই। এই যে ছোট হিসাবে প্রথমে বসাইলাম 0কে, আর বড় হিসেবে তারপর বসাইলাম 1কে। দ্যাটস ইট, আমরা আর কোনো সংখ্যা লিখতে পারবো না 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে দেখো এই যে 2 অঙ্ক বিশিষ্ট 4টা সংখ্যা আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে, তো তুমি যদি সিরিয়ালি যাওয়ার চেষ্টা করো, এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তুমি এই সিরিয়ালে যাবা। এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আকারে যদি তুমি বাইনারি সংখ্যাগুলোকে লেখার চেষ্টা করো, তাহলে তুমি এই সিরিয়ালে যাবা, যে সবচেয়ে ছোট সংখ্যা 00, তারপরে 01, তারপরে 10, তারপরে 11, এবং এইটার ইকুইভ্যালেন্ট, এই যে এই সংখ্যাগুলোর ইকুইভ্যালেন্ট দশমিক সংখ্যাগুলো কি জানো? এই যে এইটা হচ্ছে আমাদের দশমিকে হচ্ছে ভাইয়া তোমার 0কে প্রকাশ করে, এইটা দশমিকে আমাদের 1কে প্রকাশ করে, এইটা দশমিকে আমাদের 2কে প্রকাশ করে, এইটা দশমিকে আমাদের 3কে প্রকাশ করে। অর্থাৎ দশমিকে তুমি যেভাবে সিরিয়ালি যাইতা, এখানেও তুমি ওইভাবেই সিরিয়ালি যাচ্ছ, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে তুমি জাস্ট সংখ্যাগুলোকে লিখতেছো। ওকে, তোমরা একটু আমাকে জানাও তো, তোমরা কি নিজে থেকে এটা ধরতে পারছিলা কিনা? মানে আমি যে এই জিনিসগুলো লিখবো সেটা তোমরা ধরতে পারছিলা কিনা? ওকে, সো আমরা তো এই যে আমাকে এখন ফয়সাল বলেছো 4কে কিভাবে লিখবো, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে 4কে লেখার জন্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে আর হবে না, আমাদের এরপর যেতে হবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায়। তাহলে তুমি এবার চিন্তা করো যে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি লেখার চেষ্টা করি, এইবার আমাদের টেকনিক কি হবে? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমরা লেখার চেষ্টা করি, এইবার আমরা কিভাবে আগাবো? 3 অঙ্ক, এই যে আমরা দশমিকের 0, 1, 2, 3, 4, 5, 6 এবং আমরা ধরো যে 7 পর্যন্ত লিখতে চাই। ঠিক আছে, দশমিকের 7 পর্যন্ত লিখতে চাই। তো আমরা তো অলরেডি দেখে ফেলছি যে দশমিকের 0 বাইনারিতে 00 দিয়ে লেখা যায়, দশমিকের 1 বাইনারিতে 01 দিয়ে লেখা যায়, দশমিকের 2কে বাইনারিতে তোমার হচ্ছে 10, আর দশমিকের 3কে বাইনারিতে হচ্ছে তোমার 11, এটা দিয়ে লেখা যায়। এটা আমরা এইটুকু দেখে ফেলছি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে। এখন আমরা যেটা করতে চাই নেক্সট, সেটা হচ্ছে এই যে দশমিকের 4কে আমরা কিভাবে লিখব, এটা আমরা দেখতে চাই। তো তুমি আশা করি বুঝতে পারতেছো যে 2 অঙ্ক দিয়ে আর হবে না, 2 অঙ্ক দিয়ে আর হবে না। তাহলে আমাদের 3 অঙ্কর সাহায্য নিতে হবে। এই যে ভাইয়া আমাদেরকে 3 অঙ্কের সাহায্য নিতে হবে, 3 অঙ্কের সাহায্য নিতে হবে। তো তুমি যদি 3 অঙ্কের সাহায্য নিয়ে তুমি হচ্ছে 4কে লিখতে চাও, তাহলে তুমি এইভাবে আসবা। দেখো যে আমাদের এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাহায্যে যদি আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারতাম। এই যে একটু আগে যেগুলো হচ্ছে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছিল, এই যে এইগুলোকে আমরা জোর করে 3 অঙ্ক বিশিষ্ট এইভাবে বানাতে পারি না? এই যে তাদের বামে হচ্ছে একটা করে 0 ছিল, এই যে জোর করে তাদেরকে আমি 3 অঙ্ক বিশিষ্ট বানাইলাম, 3 অঙ্ক বিশিষ্ট বানিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে এতে আমাদের যেই সুবিধাটা হয়েছে যে দেখো আমি বলতে পারতেছি যে এই যে আমার আগে যেই 4টা সংখ্যা ছিল এগুলোকে আসলে আমি বামে 0কে স্থির ধরে লিখছি। তাহলে আমি পরের সংখ্যাটা যদি লিখতে চাই, এখান থেকে পরের সংখ্যাটাকে যদি লিখতে চাই, তাহলে এই যে সবচেয়ে বামের ঘরে আমাকে 1 স্থির রেখে লিখতে হবে, সবচেয়ে বামের ঘরে আমাকে 1 স্থির রেখে লিখতে হবে। তাহলে 1 স্থির রাখলাম, এরপরে এই জায়গাগুলোতে কি বসাবো? আমি কি বলছি যে আমরা সবসময় ছোট থেকে বড়র দিকে যাই, তাহলে এই জায়গাগুলোতে তুমি সবচেয়ে ছোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বসাবা। সবচেয়ে ছোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে ভাইয়া 00। ঠিক আছে, তাহলে যে এখানে বসাবা 00। ঠিক আছে, এরপরে তুমি যদি নেক্সট সংখ্যাটা লিখতে চাও, অর্থাৎ 5-এর জন্য লিখতে চাও, তাহলে তুমি আবার 1 স্থির রাখবা বামে, আর এই ডানের 2টা ঘর হচ্ছে
তোমার 2 অঙ্ক বিশিষ্ট তোমার হচ্ছে দ্বিতীয় তোমার সর্বনিম্ন কোনটা, বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে 0-র পরে কোনটা আসে, 0 1। তাহলে এই যে 1-এর পরে তুমি 0 1 কে বসাও। এই যে আমি পেয়ে যাচ্ছি 5-এর বাইনারি। এরপর আবার তুমি 1 কে বামের ঘরে স্থির রেখে তুমি ডানের 2 ঘরে তুমি হচ্ছে এই 2 অঙ্ক বিশিষ্ট 0 1-এর পরে কোনটা আসে, 1 0। তাহলে এইটাকে বসাও 1 0। আর 7কে লেখার জন্য তুমি হচ্ছে বামের ঘরে 1 কে স্থির রেখে ডানের ঘরে তুমি হচ্ছে এই যে 2 অঙ্ক বিশিষ্ট 1 0-র পরে যেটা আসে 1 1 সেটাকে বসাও। তাহলে এই যে আমাদের চলে আসতেছে হচ্ছে 7-এর বাইনারি, যেটা হচ্ছে 3টা 1, ঠিক আছে, যেটা হচ্ছে 3টা 1। তাহলে দেখো এই যে প্যাটার্নটা, অর্থাৎ প্যাটার্নটা এরকম যে আমাদের এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো লেখার পর 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার জন্য 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাহায্য লাগে। আবার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো লেখার পর 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার জন্য আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাহায্য লাগে। তো এইভাবে আস্তে আস্তে আমরা 4 অঙ্ক 5 অঙ্ক যত বড় বড় সংখ্যা আমাদের লেখার প্রয়োজন সেটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। ফাউজি আমাকে বলছে 8 কিভাবে লিখবো। তোমরা একটু চিন্তা করে দেখো তো 8 কে কিভাবে লেখা যায়। এই যে আমরা 8 কে লিখতে চাই, 8কে কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে লেখা যাবে? যাবে না, কারণ এই যে 0 দিয়ে তুমি 4টা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখে ফেলছো, 1 দিয়ে তুমি 4টা লিখে ফেলছো, শেষ, আর লেখা যাবে না। তাহলে তোমাকে নতুন একটা সংখ্যা বামের ঘরে যোগ করতে হবে। তো তুমি সবসময় যেটা করবা, নতুন বামের ঘরে যেই সংখ্যাটা তুমি হচ্ছে নতুন যোগ করবা সেটাকে তুমি হচ্ছে 1 দিয়ে স্থির করে দাও। মানে পরের এই যে 7-এর পরের সংখ্যাটা পাওয়ার জন্য আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাহায্য নিব এবং 4 অঙ্কের সবচেয়ে বামের ঘরটা আমরা 1 দিয়ে ফিক্স করে দিব, আর ডানের ঘরে হচ্ছে এই যে 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটা বসাই দিব ডানের 3টা ঘরে। তাহলে এইটাই হবে আমাদের 8। বুঝতে পারছো? মানে তুমি যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো জানো, তুমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অটোমেটিক গঠন করতে পারবা। 8 আমরা কিভাবে বানাইলাম, এই যে বামের ঘরে আমরা 1 কে স্থির করে আমরা ডানের 3টা ঘরে 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা লিখে ফেলছি, দ্যাটস ইট, এটাই 8। তাহলে তোমরা এর পরের সংখ্যাগুলো একটু লেখার চেষ্টা করো, 16 পর্যন্ত তোমরা একটু লেখো, ঠিক আছে। এই একই প্যাটার্ন ফলো করে তোমরা একটু 16 পর্যন্ত লেখো। আচ্ছা, জুই বলছো 9 কিভাবে লিখবো। আচ্ছা, এইটা দেখায় তাহলে আমি শেষ করি, ঠিক আছে। 9টা আমি লেখায় শেষ করি। তো 9 লেখার জন্য তোমাকে আবার এই 4 অঙ্কের বাম দিকে 1 কে ফিক্স রাখতে হবে। 4 অঙ্কের বাম দিকে 1 কে ফিক্স রাখবা, আর এই ডান দিকের বাকি 3টা ঘরে হচ্ছে তুমি 3 অঙ্ক বিশিষ্ট এই যে দ্বিতীয় সর্বনিম্ন যে সংখ্যা বা 3 অঙ্ক বিশিষ্ট যে আমাদের একের প্রকাশ সেটাকে বসাই দিবা। এই যে 0 0 1 এইটাকে এখানে বসাই দিবা। তাহলেই হচ্ছে আমাদের এই যে এটা চলে আসতেছে 9, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা 1 অঙ্কের মাধ্যমে 2 অঙ্ক, 2 অঙ্কের মাধ্যমে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মাধ্যমে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আস্তে আস্তে গঠন করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এই প্যাটার্নটাই তোমাদেরকে এখানে দেখানো আছে, এটা একটু নিজেরা পরবর্তীতে দেখে নিলে বুঝতে পারবা। মানে আমি তোমাদেরকে যা দেখাইলাম এখানে এইটাই এখানে বক্সে দেয়া আছে। আচ্ছা, সো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের বিটের একটা আলোচনা আছে, বিট, ঠিক আছে। মানে বিট বলতে আসলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটা একককে বোঝাই, ঠিক আছে, একটা একককে বোঝাই। তো আমরা বিট বলতে মেইনলি বুঝি বাইনারি ডিজিট। বিট বলতে বাইনারি অঙ্ককে বোঝানো হয় বা বাইনারি ডিজিটকে বোঝানো হয়। এই যে বাইনারি ডিজিটের শর্ট ফর্ম হচ্ছে বিট। আর তোমরা মাত্র দেখে আসছো বাইনারি ডিজিট হচ্ছে তোমার 0 আর 1, 0 আর 1, ঠিক আছে। তাহলে এই যে 0 আর 1 এই প্রত্যেকটা হচ্ছে এক একটা বিট বা বাইনারি ডিজিট। সো কম্পিউটার হচ্ছে এই বিট চিনে থাকে, বিটকে কম্পিউটার চিনে থাকে, ঠিক আছে। আচ্ছা, অরুণীয় বলছে আর কোনো শর্টকাট নাই। আমাদের আরও একটা উপায় আছে, সেটা হয়তো আমরা সামনে দেখব, ঠিক আছে, যে কিভাবে আরও সহজে আমাদের যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে লেখা যায়। আচ্ছা, তো এই যে বিটগুলার তোমার বিভিন্ন একক এখানে দেওয়া আছে, এগুলা একটু এক নজর তোমরা দেখে নিতে পারো। আমরা এখন এই জায়গায় অত বেশি ফোকাস করবো না, আমরা রেগুলার ক্লাসে এই জিনিসগুলো আরেকবার দেখবো, ঠিক আছে। এই যে বিটের বিভিন্ন ইউনিট কিভাবে আসছে এগুলো আমরা রেগুলার ক্লাসে ইনশাল্লাহ আরও ডিটেলসে দেখবো। আচ্ছা, সো তোমরা এই কুইজটা একটু দেখো, দেখে আমাকে অ্যান্সারটা জানানোর চেষ্টা করো। আমি হচ্ছে কিছু সময় দিচ্ছি তোমাদেরকে কোশ্চেনটা পড়ার জন্য, এরপরে হচ্ছে আমি পোলটা লঞ্চ করে দিব।
ওকে, তোমাদের পোল দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু অ্যান্সারটা আমাকে জানানোর চেষ্টা করো। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, উইচ ইজ কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। এই যে দশমিকের 10 বাইনারিতে কত, ঠিক আছে, দশমিকের 10 বাইনারিতে কত। তো আমরা একটু আগে 9 দেখে আসছি, 9 কত ছিল, 9 ছিল হচ্ছে তোমার 1001, ঠিক আছে, এই যে এটা ছিল বাইনারিতে 9। তাহলে আমাদের 10 লেখার জন্য কি করতে হবে, এই যে বামের ঘরে 1কে স্থির রাখবো, আর ডানের ঘরে আমাদের তোমার এই যে 001-এর পরে যেটা ছিল ওইটা বসাই দিব। 001-এর পরে কত ছিল ভাইয়া, 010, একটু মনে করে দেখো। তাহলে আমাদের 10-এর প্রকাশটা হবে 1010, ঠিক আছে, যেটা এই যে অপশন সিতে দেওয়া আছে। জুই সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছো, এরপরে ফাউজিয়া, নূরে জান্নাত, সোহা, আফনান, জয়, মৌমি, সুন্নতি, আলিফ, সঞ্জিদা এবং আরো অনেকে, তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস। ওকে, এরপরে হচ্ছে আমরা আরো দুইটা সংখ্যা পদ্ধতি নিয়ে একটু ধারণা নিব। এগুলো নিয়ে অত ডিটেলস হয়তো আমরা এখন দেখবো না, রেগুলার ক্লাসে ইনশাল্লাহ আমরা এগুলো ফলো করবো। সেটা হচ্ছে যে অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো একটু জাস্ট জেনে রাখি যে অক্টালের জন্য ভিত্তি হচ্ছে ভাইয়া 8, ভিত্তি 8, ঠিক আছে, এবং এখানে সংখ্যা আছে তোমার হচ্ছে, বা মৌলিক প্রতীক আছে হচ্ছে তোমার 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল যেটা, সেটার ভিত্তি হচ্ছে ভাইয়া তোমার 16, ঠিক আছে। এইটা একটু ইন্টারেস্টিং, এটা একটু দেখো যে এইখানে এই যে মৌলিক প্রতীক যেহেতু 16টা, খেয়াল করো এখানে মৌলিক প্রতীক যেহেতু 16টা, আমরা এই 16টা মৌলিক প্রতীক লিখবো কিভাবে, একটু সবাই ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে। মৌলিক প্রতীক হেক্সাডেসিমাল, এটা একটা স্থানিক সংখ্যা পদ্ধতি, এইটার মৌলিক প্রতীক আছে 16টা। এখন 16টা প্রতীক আমরা কিভাবে লিখবো, আমরা তো দশমিকে 10টার বেশি লিখতে পারি না। তাহলে এইখানেও আমরা যেহেতু 16টা মৌলিক প্রতীক লেখার চেষ্টা করতেছি, তাহলে আমরা সিরিয়ালি প্রথমে যা জানি, দশমিক থেকে যা জানি ওগুলো লেখার চেষ্টা করি। ওকে, এই যে দশমিকে যেই 10টা মৌলিক প্রতীক আমরা অলরেডি জানি, ওই 10টা প্রতীক আমরা হেক্সাডেসিমালেও সিরিয়ালি ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। যে ছোট থেকে বড় আকারে আমি লিখতেছি, ঠিক আছে, ছোট থেকে বড় আকারে এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা মৌলিক প্রতীক যেটা আমরা দশমিকে ব্যবহার করেছি, সেটাকে আমরা হেক্সাডেসিমালেও ব্যবহার করতে পারবো একইভাবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাকি 6টা ভাই কোথা থেকে আসবে, বাকি 6টা কোথা থেকে আসবে? তোমরা অনেকেই আমাকে সলিউশন এইভাবে দিয়ে দিবা যে ভাইয়া বাকি 6টা লেখা লাগবে, তো আপনি এই যে এই কাজটা করে ফেলেন। এই যে খুবই সহজ, এটার জন্য আপনি আটকে আছেন কেন, আপনি 9-এর পরে লেখেন 10। তো এইটা হচ্ছে আপনার হেক্সাডেসিমালের একটা মৌলিক প্রতীক। আমাদের দশমিকে 10 মৌলিক প্রতীক না হলেও হেক্সাডেসিমালে আমরা এই 10কেই মৌলিক প্রতীক হিসাবে হচ্ছে নিয়ে কাজ করব। এরপরে 10-এর পরে 11, 12, 13, 14, 15 শেষ। আপনার এই যে 6টা মৌলিক প্রতীক আরও লাগতো, আমি আপনাকে 6টা মৌলিক প্রতীক দিয়ে দিছি, এখন আপনি কাজ শুরু করে দেন। তুমি আমাকে এটাই বলবা, তাই না? ওকে, ঠিক আছে, তো এইটাই বলতা, হ্যাঁ ঠিক আছে, দশমিকে বললে এটা ঠিক আছে। দশমিকে যেহেতু আমরা সংখ্যাগুলোকে সিরিয়ালি লেখার চেষ্টা করতেছিলাম, তো দশমিকে বললে ঠিক আছে। কিন্তু দেখো যেহেতু আমাদের মৌলিক প্রতীক ব্যবহার করতে হবে, আমরা 10, 11, 12 এগুলো ব্যবহার করতে পারি না, কারণ এগুলো অলরেডি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির জন্য এগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, তো এইগুলোকে আমরা এখানে মৌলিক প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি না। তো এই কারণে আমরা এই একই মান 10 মান হিসাবেই চিন্তা করে এটাকে আমরা জাস্ট হেক্সাডেসিমালে লিখবো হচ্ছে এই যে নতুন একটা প্রতীক, যেটা হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে আমরা দশমিকে যেটা 10 বুঝি, বা 10 বলতে আমরা যেটা দশমিকে বুঝি, সেটাকেই আমরা হেক্সাডেসিমালে ক্যাপিটাল এ দিয়ে লিখবো। এরপরে 11কে হচ্ছে ভাইয়া ক্যাপিটাল বি দিয়ে লিখবো, 12কে সি, 13কে ডি, 14কে ই, আর ফাইনালি 15কে হচ্ছে এফ। তাহলে আমাদের হেক্সাডেসিমালের যেই 16টা সংখ্যা লেখার দরকার ছিল, সেই 16টা সংখ্যা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি সুন্দর মতো। তাহলে তোমাকে যদি আমি কি বলে 17 ভিত্তি বিশিষ্ট একটা সংখ্যা লিখতে বলতাম, তাহলে তুমি মনে হয় কি লিখতা বলো তো, এফ এর পরে জি লিখতে একটা এক্সট্রা, তাই না? তোমাদের কি মনে হয়? মানে তুমি কি দেখতে পারতেছো যে তোমার যে কোনো তোমার
ভিত্তি বিশিষ্ট সংখ্যা পদ্ধতি চাইলেই গঠন করা যায়, এটা কিন্তু খুব বেশি একটা কঠিন কাজ না, ঠিক আছে। তোমরাও চাইলে যে কোনো একটা ভিত্তি বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারো এবং ওইটার জন্য তোমরা হচ্ছে সংখ্যাগুলো পরপর লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে ধরো তোমার একটা মনে চাইলো তুমি একটা নির্দিষ্ট ভিত্তি, ধরো যে তোমার 3 ভিত্তি বিশিষ্ট একটা সংখ্যা লেখার দরকার, তুমি লিখে ফেলবা। তুমি বলবা যে এই যে আমি আবিষ্কার করছি 3 ভিত্তি বিশিষ্ট সংখ্যা, তুমি আবিষ্কার করো নাই, ওটা যে কেউ চাইলেই করতে পারে। 3 ভিত্তি বিশিষ্ট সংখ্যা, যেখানে সংখ্যা থাকবে হচ্ছে মৌলিক প্রতীক থাকবে 0, 1, 2 শেষ। এইগুলো দিয়ে এখন বাকি সংখ্যা লেখো। সোহা জিজ্ঞাসা করছো বেস 17 কি আছে? বেস 17 চাইলে তুমি বানাতে পারো ভাইয়া। তোমাদের কি মনে হয় যারা আমাকে কমেন্ট বক্সে রেসপন্স করতেছো আমি দেখতে পাচ্ছি, আমাদের সাথে রাহাত আসো, খাদিজাতুল কুবরা, ইমন, পল, তারপরে হচ্ছে আরও অনেকে আছো, তোমাদের কি মনে হয় যে চাইলে আমরা যে কোনো ভিত্তিবিষ্ট সংখ্যা লিখতে পারি, তাই না? হ্যাঁ, লেখা যায়, এক্স্যাক্টলি এটাই দেখলাম। ওকে, সো আমাদের এইটুকুর পড়াশোনার উপর বেস করে নেক্সট একটা কুইজ আছে, তো তোমরা একটু কোশ্চেনটা পড়ো। এই কোশ্চেনটা পড়ার পরে তোমাদের কাছে আমি পোল দিয়ে দিব, ঠিক আছে? সহজ অ্যান্সার, একটু দেখলেই পারবা। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অলরেডি আমাকে অ্যান্সার দিয়েছো অপশন বি, উইচ ইজ কারেক্ট। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল একটু আগে আমরা দেখে আসছি, যেখানে বেস হচ্ছে 8, সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত, মানে মৌলিক প্রতীক আছে 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। আমি লিডার বোর্ডটা শেয়ার করি। ফাউজিয়া সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপর আফনান, সুন্নতি, মাসরুর, সোহাজ, জুই, ফাইজা, লামিয়া, সঞ্জিদা, সাদ এবং আরও অনেকে। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন। ওকে, এই কুইজটা একটু ইন্টারেস্টিং, এইটা একটু নিজেরা করার চেষ্টা করো। তোমাদের দশমিক আর বাইনারির যেই আলোচনাটা করেছি সংখ্যা লেখার জন্য, সেই আলোচনাটাকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা মানে এই কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করো তোমরা, ঠিক আছে? তোমরা একটু কোশ্চেনটা পড়ো, আমি তোমাদেরকে একটু সময় দিব, ঠিক আছে? সময় দিব, তারপরে হচ্ছে পোল দেওয়া হবে। তোমরা যারা যারা কোশ্চেনটা পড়ছো তোমরা একটু এটা সলভ করার চেষ্টা করো নিজেরা, তারপরে অ্যান্সারটা দিয়ে দাও। সময় নিয়ে করো, সমস্যা নেই। ঠিক আছে, তোমরা অনেকে হচ্ছে আমাকে অ্যান্সার দিয়েছো, সো আমি পোলটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা, সো তোমরা মেজরিটি কারেক্ট অ্যান্সার দিয়েছো। তো কারেক্ট অ্যান্সারে যাওয়ার আগে আমি একটু সলিউশনটা দেখানোর চেষ্টা করি এবং চিন্তা করার চেষ্টা করি যে কীভাবে এটা সলভ করা যেত। তো দেখো এখানে আমাদের বলছে যে এটা একটা তোমার অক্টাল সংখ্যা। কিভাবে বুঝলাম? এই যে দেখো পাশে ছোট করে 8 লেখা আছে, তো এই 8 বোঝাচ্ছে যে এটা একটা অক্টাল সংখ্যা। এই 8 আমাদেরকে বলে দিচ্ছে এটা একটা অক্টাল সংখ্যা, ঠিক আছে? তো যে কোনো সংখ্যার পাশে ছোট করে হচ্ছে তার ভিত্তি দেওয়া থাকে, ভিত্তি। তাহলে এই 8 বলে দিচ্ছে এটা একটা অক্টাল সংখ্যা। তো আমরা জানি ভাইয়া অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই অক্টাল সংখ্যা ব্যবহার করে 17 এই সংখ্যাটাকে লেখা হয়েছে। তাহলে 17-র পরের সংখ্যা কত হবে? 17-র পরের সংখ্যা কত হবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন কেউ যদি ভাবো যে 17-র পরে হচ্ছে 18 আসার কথা ছিল, তাহলে কিন্তু ভুল হবে। কারণ এই যে 8 এই সংখ্যাটার, এই যে দেখো খেয়াল করে 8 এই সংখ্যাটার অক্টালে অস্তিত্ব নাই। অক্টালে এই সংখ্যার কোনো অস্তিত্ব নাই, 8-এর কোনো অস্তিত্ব অক্টালে নাই। অক্টালে 8 বলতে কিছু নাই। তাহলে 17-র পরে কত হবে? সো এইটা বের করার জন্য তোমাদের এই যে একটু আগে সংখ্যা যেইভাবে গঠন করা হয়, ঠিক আছে, যেটা দেখাইলাম ওই ধারণাটাকে কাজে লাগাইতে হবে। যে দেখো অক্টালে আমি 17-র পরের সংখ্যা লেখার জন্য আমি 1 দিয়ে আর নতুন কোনো সংখ্যা লিখতে পারবো না, কারণ অক্টালে 1 দিয়ে
মানে 1কে বামের ঘরে স্থির রেখে তোমার 1, এরপরে হচ্ছে 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এইভাবে 17 পর্যন্ত লেখা যায়। তো 1কে বামে রেখে আমি আর নতুন কোনো সংখ্যা লিখতে পারবো না। তাহলে 17-র পরের সংখ্যা লেখার জন্য আমার 2 অঙ্কের বামের ঘরটা 2 দিয়ে স্থির করতে হবে। ঠিক আছে, বামের ঘরটাকে 2 দিয়ে স্থির করব। এরপর ডানের ঘরে হচ্ছে আমি সবচেয়ে ছোট সংখ্যা বসানোর চেষ্টা করবো। তো সবচেয়ে ছোট সংখ্যা কি আছে অক্টালে? 0। এই যে তাহলে 0 বসাই দিলাম। তাহলে এই যে 17-র পরের সংখ্যাটা অক্টালে কি আসতেছে? অক্টালে আসতেছে 20। ঠিক আছে, যেটা এখানে দেওয়া ছিল অপশন ডিতে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। আমি একটু লিডার বোর্ডটা শেয়ার করি। পূর্ণ সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপর নিলয়, প্রাপ্তি, সুন্নতি, অরুণিমা, নূরে জান্নাত, ফারিহা, সুমাইয়া, দিশা, সিয়াম এবং আরও অনেকে। তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন। কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম হয়েছে যে 17-র পরে কেন 20 আসলো, কেন 18 না, বা কেন অন্য কিছু না? একটু জানাও তো আমাকে, তোমাদের কারো কি এটা বুঝতে প্রবলেম হয়েছে? 17-র পরে Y20, কারণ আমরা আসি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এই কারণে 20। বুঝতে পারছো? আচ্ছা, জুই বলছে আরেকবার বলতে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। এই যে দেখো 17-র পরে আমরা 1কে বামের ঘরে স্থির রেখে, 1 প্রতীকটাকে বামের ঘরে স্থির রেখে আর কোনো সংখ্যা লিখতে পারতেছি না 2 অঙ্ক বিশিষ্ট। কারণ এই যে 7 পর্যন্ত ডানের ঘরে বসানো হয়ে গেছে। তাহলে 17-র পরের সংখ্যাটা লেখার জন্য তোমার এই যে বামের ঘরে 1-এর জায়গায় 2কে লিখতে হবে, 1 বাড়ায় 1-এর জায়গায় 2কে লিখতে হবে। ভালো কথা। তাহলে বামের ঘরটাকে আমরা 2 দিয়ে স্থির করলাম। এখন ডানের ঘরে কি লিখবো? ডানের ঘরে সবসময় আমরা ছোট থেকে শুরু করি। তাহলে সবচেয়ে ছোট 1 অঙ্ক বিশিষ্ট তুমি কি বসাইতে পারো? এই যে এই ঘরে 0। তাহলে হয়ে গেল আমাদের 17-র পরের সংখ্যা 20। আশা করি জুই বুঝছো। সঞ্জিদাও বলেছিল প্রবলেম হয়েছিল। হ্যাঁ, আশা করি তোমরা দুজন এখন বুঝতে পারছো। তাহলে আমরা যদি এখন এই যে আমাদের 4টা যে সংখ্যা পদ্ধতি দেখা হয়েছে, এই 4টা সংখ্যা পদ্ধতি একসাথে যদি আমরা একটা বক্সের মধ্যে লেখার চেষ্টা করি, তাহলে দেখো এই যে দশমিকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে, এরপরে ধরো 9, 10, আরও 2টা এক্সট্রা দিয়ে দিলাম। এই যে দশমিকে আমার যে 0 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এইগুলোকেই যদি আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দেখতে কেমন হয়? এই যে দেখো, আমি একটু লেখার চেষ্টা করি, খুবই সহজ। এই যে দশমিকের 0, এটা বাইনারিতেও 0। দশমিকের 1, এটা বাইনারিতেও ভাইয়া 1, তাই না? আচ্ছা, দশমিকের 2 বাইনারিতে কিভাবে লিখি? এই যে আমাদের 2কে লেখার জন্য বামের ঘরে একটা নতুন সংখ্যা আনতে হয়, যেটা হচ্ছে 1, আর ডানের ঘরে যে সবচেয়ে ছোট 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা লিখবো 0। তাহলে এই যে দশমিকের 2 বাইনারিতে 1, 0। আচ্ছা, দশমিকের 3 কি হবে? এই যে বামের ঘরে আবার 1কে স্থির রেখে ডানের ঘরে এই যে 0-র পরের সংখ্যাটা বসাবো, মানে 1 বাড়াবো, 0-র পরে 1 বাড়ায় আসতেছে 1, 1। তাহলে দশমিকে 3 যেটা, সেটা বাইনারিতে 1, 1। আচ্ছা, এবার দশমিকের 4কে কিভাবে বাইনারিতে লিখবো? এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর লেখা যাচ্ছে না, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে হবে। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হিসাবে আমরা বামের ঘরে এবার 1কে স্থির রেখে ডানের 2টা ঘরে আমরা কি বসাবো? ডানের 2টা ঘরে হচ্ছে আমরা সবচেয়ে ছোট সংখ্যা বসাবো। ঠিক আছে, সবচেয়ে ছোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বসাবো। আর সবচেয়ে ছোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ভাইয়া লেখা যায় এই যে বাইনারিতে 0, 0। তাহলে এই যে 0, 0কে আমি এখানে যদি বসাই 1-এর পরে, তাহলে চলে আসতেছে আমাদের দশমিকের 4। এরপরে 5 লেখার জন্য আমরা এই যে বামের ঘরে আবার 1কে স্থির রেখে ডানের 2টা ঘরে আমরা 2 অঙ্ক বিশিষ্ট এই যে দ্বিতীয় সর্বনিম্ন যে সংখ্যাটা 0, 1, এটাকে বসাবো। তাহলে হয়ে গেল আমাদের দশমিকের 5, বাইনারিতে 1, 0, 1। এরপর 6কে লিখবো হচ্ছে আমরা আবার একইভাবে যে 1-এর পরে আমরা বাকি 2 ঘর বসাবো হচ্ছে এই যে 1, 0, তৃতীয় সর্বনিম্ন যেটা আছে এটা দিয়ে। 7কে লিখবো হচ্ছে 1-এর পরে এই যে 1, 0-র পরে যেটা আছে 1, 1, সেটাকে বসায় এই 1-এর পাশে বসায়। ঠিক আছে, তাহলে যে 7 পর্যন্ত লিখে ফেলছি। 8কে লেখার জন্য আমার নতুন একটা 1 আনতে হবে বামে 4 নম্বর ঘরে। এরপর ডানের 3টা ঘর হচ্ছে আমরা এই যে বাইনারিতে সবচেয়ে ছোট 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা ছিল সেটা দিয়ে ভরাট করে দিব। তাহলে এই যে দশমিকের 8 চলে আসলো। 9-এর জন্য হচ্ছে 1-এর পরে এই যে বাইনারিতে দ্বিতীয় সর্বনিম্ন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 0, 0, 1। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 10-এর জন্য হচ্ছে 1, তারপরে হচ্ছে এই যে এটা 0, 1, 0, শেষ। তাহলে হয়ে গেল। আর আমাদের এই অক্টালের জন্য আমরা যদি 0 থেকে 10 পর্যন্ত যেটা দশমিকে আছে
সেটা অক্টালে লেখার চেষ্টা করি, তাহলে দেখো যে 0 থেকে 7 পর্যন্ত আমি ইজিলি লিখে ফেলতে পারবো, কারণ অক্টালে আমার মৌলিক প্রতীক আছে 0 থেকে 7 পর্যন্ত। এই যে 7-এর পরের সংখ্যাটা লিখতে গিয়ে আমি একটু ঝামেলায় পড়ি, কারণ আর তো মৌলিক প্রতীক নাই। তো আমি কিভাবে লিখি, এই যে বামের ঘরে 1কে স্থির রেখে এই যে সবচেয়ে ছোট এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা এখানে বসাই, শেষ। তাহলে এই যে 7-এর পরে কিন্তু 10, অক্টালে 7-এর পরে কিন্তু 10, খেয়াল রাখো। আচ্ছা, এরপরে অক্টালে হচ্ছে আমরা 9কে কিভাবে লিখবো, এই যে বামের ঘরে 1কে লিখে দ্বিতীয় তোমার সর্বনিম্ন এই যে আমাদের অক্টাল সংখ্যাটা যেটা হচ্ছে 1, এটা লিখে দিলাম। তারপরে হচ্ছে 10কে কিভাবে লিখবো, 10কে লিখবো হচ্ছে এই যে 1কে আবার স্থির রেখে আমরা 3 নম্বর যে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটা এখানে লিখে দিব, সেটা হচ্ছে তোমার কত, 2। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে অক্টালে আমি 0 থেকে 10 পর্যন্ত লিখে ফেলছি। হেক্সাডেসিমালে তো এটা পুরো সেম অ্যাজ দশমিকের মতো সেম। তাহলে আমরা এই যে 4টা সংখ্যা পদ্ধতির জন্য একসাথে লিখে ফেলছি, ঠিক আছে। ওকে, তো তোমরা একটু নিজেরা চিন্তা করে এই কুইজটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো। তোমরা একটু কোশ্চেনটা পড়ো, ঠিক আছে, নিজেরা একটু কোশ্চেনটা পড়ো, পড়ে হচ্ছে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমরা একটু নিজেরা এটা সলভ করার ট্রাই করো। ওকে, পোল দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু অ্যান্সারটা সাবমিট করো। আচ্ছা, আমাকে কানিজ জিজ্ঞাসা করেছিল র্যাডিক্স কি। র্যাডিক্স আর বেজ একই জিনিস, দুইটাই ভিত্তি। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। ওকে, সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে একটু কনফিউশন আছে, মিক্সড অ্যান্সার আছে। তো আমি এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, আমাদের বলছে হেক্সাডেসিমালের ডি এটা অক্টালে কি হবে। তো আমরা তো এইটা এখনো দেখি নাই কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে চিন্তা করা যায়। তো দেখো, হেক্সাডেসিমালের ডি এইটা দশমিকে কত, একটু চিন্তা করো তো। হেক্সাডেসিমালে যেটাকে আমরা ডি বলি, এটা দশমিকে কত, ঠিক আছে, দশমিকে এটা কত বলো তো। এই যে ডি কে তো আমরা দেখেছিলাম, ডি হচ্ছে তোমার আমাদের কত বলো তো, ডি হচ্ছে 13, ডি হচ্ছে আমাদের দশমিকে 13, তাই না। তাহলে ডি যদি 13 হয়, তাহলে তোমাকে এখন বের করতে হবে খুব সহজ, দশমিকে যেটা 13 সেটা অক্টালে কত, এটা অক্টালে কত, দশমিকে যেটা হচ্ছে তোমার 13 সেটা অক্টালে কত। তো আমরা এটা কি দেখে আসছি যে দশমিকে তোমার যেটা 8, দশমিকের যেটা 8 ছিল, দশমিকে যেটা 8 ছিল সেটা অক্টালে কত ছিল বলো তো, একটু চিন্তা করে দেখো। অক্টালে সেটা ছিল 10, মানে 10। দশমিকে যেটাকে আমরা 8 বলতাম, অক্টালে সেটা 10। তাহলে তুমি যদি এইভাবে সিরিয়ালি আগায় যাও, দশমিকের 9 হবে 11, দশমিকের 10 হবে অক্টালে 12, দশমিকের 11 হবে 13, ঠিক আছে। তো ফাইনালি এইভাবে আমরা যদি যেতে থাকি, দশমিকের 13 অক্টালের কততে গিয়ে পড়বে, অক্টালের 15তে গিয়ে পড়বে, তাই না। এই যে দশমিকের 8 যদি অক্টালের 10 হয়, তাহলে তুমি একটু ধাপে ধাপে আগানোর চেষ্টা করো তো, যে দশমিকের 13 তাহলে অক্টালের কততে গিয়ে পড়বে। একটু ধাপে ধাপে আগানোর চেষ্টা করো, তাহলে দেখবা যে দশমিকের 13 হচ্ছে আমাদের অক্টালের 15তে গিয়ে পড়বে, তাই না। এই যে হাতে গুনলেই হয়ে যায় কিন্তু, ঠিক আছে, হাতে গুনলেই হয়ে যায়। তাহলে আমাদের এই যে হেক্সাডেসিমালে যেটা ডি সেটা দশমিকে 13, অক্টালে সেটা 15, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। সবাই কি ধরতে পারছো, একটু জানাও তো আমাকে, আর আমি লিডার বোর্ডটা দিয়ে দিচ্ছি। সোয়া সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে, এরপর নূরে জান্নাত, আদিবা, মালিহা, সাদ, তনু, ফাইজা, আফনান এবং আরও অনেকে। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস। সবাই কি এটা ধরতে পারছো, আমাকে একটু জানাও তো, যে কেন হেক্সাডেসিমালের ডি অক্টালের 15।
কারো কোনো কনফিউশন থাকলে একটু আমাকে লেখার চেষ্টা করো যে কোনো কনফিউশন মনে হচ্ছে কিনা। সহজ, বুঝতে পারছো যে হেক্সাডেসিমালের ডি কে তো আমরা অলরেডি দেখে আসছি, এটা দশমিকের 13, দশমিকের 13কে আমরা হেক্সাডেসিমালে যে ইংলিশ অ্যালফাবেট ডি দিয়ে লিখছি। হ্যাঁ, দুই বলছে, আরেকবার বলতে, এই যে হেক্সাডেসিমালের ডি কে আমরা দশমিকের 13 দিয়ে লিখছি, তাই না? এখন তাহলে আমাদের কাজ খুবই সহজ, দশমিকে যেটা 13 সেটা অক্টালে কত। আমরা তো দেখে আসছি যে ভাইয়া দশমিকের তোমার 0 থেকে 7 পর্যন্ত এই সবগুলা অক্টালের 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে, 1 to 1 মিলে যায়, একদম সেম ভাবে মিলে যায়। কিন্তু দশমিকের 8 এটা অক্টালে গিয়ে 10 লিখতে হয়, কারণ আমাদের হাতে অক্টালে আর নতুন কোনো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকে না, এই জন্য বাধ্য হয়ে আমাদের দশমিকের 8কে অক্টালে 10 লিখতে হয়। এরপর দশমিকের 9কে 11 লিখতে হয়, 11। তাহলে এইভাবে দশমিকের 13কে আমরা অক্টালে কত লিখবো? 15। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাসের ফাইনাল কুইজ, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করব। তোমরা একটু কোশ্চেনটা পড়ো। ওকে, সো তোমাদের কুইজ দিয়ে দেওয়া হবে, তোমরা একটু অ্যান্সারটা সাবমিট করো। আচ্ছা, পল বলতেছো ক্লিয়ার না, একটু কোশ্চেনটা করো, কোথায় ঝামেলা হচ্ছে। রুবা বলছো এক্সামে কি ম্যাথ করতে হবে কিনা। হ্যাঁ, ছোটখাটো এরকম সহজ সহজ ম্যাথ, এগুলো খুব বেশি কঠিন কোনো ম্যাথ না। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন বি, উইচ ইজ কারেক্ট। ঠিক আছে, কেন কারেক্ট একটু দেখাই। দেখো, এই যে এখানে আমাদের বলছে 5a এর পরের সংখ্যাটা কত। তো প্রথমে তোমাকে দেখতে হবে এই 5a এটা আসলে কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। এই যেটা আসলে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল এটার মধ্যে পড়ে। তো যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা জানি হেক্সাডেসিমালের সংখ্যা আছে 16টা, 0 থেকে তোমার এফ পর্যন্ত, মানে এই এফ বলতে আসলে আমরা তোমার দশমিকে 15কে বুঝাই। তাহলে আমাদের 16টা সংখ্যা আছে হেক্সাডেসিমালে। এখন হেক্সাডেসিমালের কোনো একটা সংখ্যা ধরো 5a। আচ্ছা, এ বলতে কি বুঝি আমরা সেটা তো দেখছি, এ বলতে আমরা বুঝি দশমিকের 10। ঠিক আছে, এ বলতে আমরা দশমিকের 10কে বুঝি। আচ্ছা, 5a এটার পরের সংখ্যাটা তুমি কিভাবে লিখবা? ওই যে তোমার একটা ধারণাই এখানে জাস্ট কাজে লাগাতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি এই যে যে দুইটা সংখ্যা আছে 5a, এর পরের সংখ্যাটাকে আমি এই বামের যে ঘরে যে সংখ্যা আছে 5 তাকে স্থির রেখে লিখতে পারি কিনা। বামের ঘরে যে সংখ্যাটা আছে 5 তাকে স্থির রেখে, তাকে বামের ঘরেতে স্থির রেখে আমি পরের ঘরে এর বড় সংখ্যাটা লিখতে পারি কিনা। এর যে ইমিডিয়েট বড় সংখ্যা সেটা কি আমি 5কে স্থির রেখে তার ডান পাশে লিখতে পারি কিনা। তোমরা আমাকে একটু উত্তর দাও তো, যে 5কে আমি এই বামের ঘরে স্থির রেখে তার ডান পাশে এর ইমিডিয়েট যে বড় সংখ্যা সেটা লিখতে পারি কিনা। পারি, কারণ এর চেয়ে ইমিডিয়েট যে বড় সংখ্যা সেটা এক্সিস্ট করে হেক্সাডেসিমাল, এবং সেটা আমরা জানি যে এর পরে আসে হচ্ছে তোমার বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ঠিক আছে, ডি এর পরে ই, ই এর পরে এফ, তাই না? এই যে 0 থেকে শুরু করে এইভাবে কিন্তু আমাদের হেক্সাডেসিমালের সংখ্যাগুলো আসে। তাহলে এর পরের সংখ্যাটা হচ্ছে ভাইয়া বি। তাহলে আমি 5কে বামের ঘরে স্থির রেখে আমি তার ডান পাশে একটা তোমার সংখ্যা বসাতে পারি যেটা এর চেয়ে এক বড়, এবং সেটা হচ্ছে বি। তাহলে আমরা 5a এইটার পরের সংখ্যাটা পেয়ে যাই 5b। ঠিক আছে, এই দুইটা সংখ্যার মাঝে গ্যাপ হচ্ছে 1। ঠিক আছে, গ্যাপ 1। আচ্ছা, তাহলে এই যে এইভাবে হচ্ছে আমাদের কারেক্ট আনসারটা আসে বি। আমি একটু লিডার বোর্ডটা শেয়ার করতেছি। ফারিহা সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে, এরপর দিশা, সোহা, অরুণিমা, ফাইজা, সাদ, মালিহা, নূরে জান্নাত, শ্রেয়া রয়, মাসরুর সামি এবং আরও অনেকে। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস। ওকে, সো আমাদের এটা ছিল ফাইনাল কুইজ এবং একই সাথে ফাইনাল স্লাইড। সো আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। সো আমি শেষ দিকে কিছু কথা জাস্ট বলতে চাই। সো তোমরা আজকে যেটা দেখলা সেটা হচ্ছে একটা ছোট্ট গ্লিমস, ঠিক আছে, বলতে পারো একটা ট্রেইলারের মতো, যে আমরা আইসিটিতে এরকম আসলে মজার মজার জিনিসপত্রই সামনে দেখব। তুমি আজকের যে ক্লাসটা করছো এখানে কি একদম তোমার খুব কঠিন কোনো ম্যাথ, ঠিক আছে, যেটা অনেক
পাতার পর পাতা লিখে সলভ করতে হয়, এরকম পেয়েছো? না, পাওনি। ঠিক আছে, পাওনি। আবার এমনও না যে তুমি হচ্ছে জাস্ট মুখস্থ করে যাচ্ছ, জিনিসপত্র জাস্ট মুখস্থ করে যাচ্ছ, তাও কিন্তু না। তোমাকে জাস্ট মাথাটা খাটাতে হচ্ছে, তোমার শেখা জিনিসপত্র, তোমার আগে থেকে দেখে আসা জিনিসপত্র একটু নতুন করে, একটু নতুনভাবে চিন্তা করতে হচ্ছে, ঠিক আছে? এবং তার মাধ্যমে তুমি আসলে নতুন নতুন করে অনেক কিছু আবিষ্কার করতে পারতেছো, ঠিক আছে? এবং এইগুলোই হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে যখন কমিউনিকেশন হবে তখন আমাদের কাজে লাগবে, ঠিক আছে? সো সামনের দিনগুলোতে যেহেতু আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাই, তো আমাদের কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য যা যা জানা দরকার, বা কম্পিউটারকে ব্যবহার করে আমরা নতুন কিছু যখন করতে চাইবো তখন আমাদের যা যা জানা দরকার হবে সেইগুলোই আসলে আমরা শিখবো আমাদের সামনের ক্লাসগুলোতে বা এই কোর্স জুড়ে, ঠিক আছে? এবং একই সাথে আমাদের এইটাও টার্গেট থাকবে যে তোমরা যেন তোমাদের যে বোর্ড এক্সাম বা স্কুল কলেজের যে এক্সামগুলো হবে কলেজে ওঠার পর, সেগুলোতেও যেন তোমরা একটা ভালো পারফরমেন্স করতে পারো, ঠিক আছে? সো আমাদের ফুল কোর্সে আশা করি তোমরা থাকবা সবাই, এবং তোমাদের সাথে আবার দেখা হবে, এবং আমরা আমাদের আইসিটির জার্নিটা সুন্দর এবং তোমার স্মুথভাবে সামনের দিকে কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে? তো সবাইকে আজকে ক্লাসে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সামনের দিনগুলোতে তোমাদের আবার দেখতে পাবো এই প্রত্যাশা নিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।